আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে আসলাম একটা রিটেন ক্লাস নিয়ে ম্যানেজমেন্টের উপরে। তো ক্লাস শুরুর আগে তোমরা সবাই হাজির হয়ে যাও। যদিও অ্যাকাউন্টিং ক্লাস নেওয়ার কথা ছিল, আমি চলে এসেছি। ভাইয়া একটু ব্যস্ত আছে, 6টা বাজে ভাইয়ার ক্লাসটা নেবে। সবাই হাজির হয়ে যাও, আমরা অতি দ্রুতই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? ওকে, সবাই হাজির হয়ে যাও। আমার সাউন্ড শোনা যাচ্ছে আশা করি? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। কালকে আমরা ফার্স্ট পার্টটা পড়েছিলাম, অর্থাৎ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। দুইটা পার্টের মধ্যে ব্যবসায় সংগঠনটা পড়েছি। আজকে ফুল ব্যবস্থাপনা পার্টটা পড়বো। তারপর আগামীকাল একটা ক্লাস হবে, বা এর পরের দিন একটা ক্লাস হবে সাজেশন মূলক প্রশ্ন কিভাবে আসে, কিভাবে বিট করতে হবে, ওই জাতীয় একটা ক্লাস নিব। ঠিক আছে? ম্যানেজমেন্টে 8-এর ভিতরে 8 কিভাবে পাওয়া যায়, ওই জাতীয় একটা ক্লাস নিব এবং কিছু পড়াও আলোচনা করব। ঠিক আছে? সবাই দ্রুত হাজির হয়ে যাও। আমি অতি দ্রুতই 1 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করব। হ্যাঁ, অনেকে এসেছো। দেখো, আল্লাহর নাম নিয়ে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই কলম নিলাম। ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন কোন শব্দ হতে এসেছে? তার মানে দেখো ভাইয়া, ম্যানেজমেন্ট এই শব্দটি ল্যাটিন বা ইতালীয় এই শব্দ থেকে এসেছে। কোন শব্দ হতে এসেছে? ম্যানেজার শব্দ হতে এসেছে। MANE ডাবল GIARE, ARE, এম ইজ আর পড়ছে না, AARE, এটা পাবা। তারপরে MANE, তারপরে ডাবল GI, মনে রাখবা। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ম্যানেজমেন্ট শব্দের অর্থ কি ভাইয়া? টু হ্যান্ডেল। এর বাংলা কি ভাইয়া? চালনা করা বা পরিচালিত করা। ঠিক আছে ভাইয়া? আর ম্যানেজার শব্দের অর্থ কি ভাইয়া? টু ট্রেন আপ দা হর্সেস, টু ট্রেন আপ দা হর্সেস। এর বাংলা কি ভাইয়া? অশ্বকে প্রশিক্ষিত করা বা পরিচালনার উপযোগী করে তোলা। ঠিক আছে ভাইয়া? অশ্বকে প্রশিক্ষিত করা। এনাফ। এটার মধ্যে থেকে আসবে আসলে। ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইতালীয় শব্দ থেকে এসেছে। কোন শব্দ হতে এসেছে? ল্যাটিন বা ইতালীয় শব্দ হতে এসেছে। কোন শব্দটা থেকে? ম্যানেজার থেকে। MANE MANE এই শব্দ হতে এসেছে ভাইয়া। তারপরে কি ভাইয়া? তারপরে আমরা বলছি ভাইয়া, ম্যানেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া টু হ্যান্ডেল বা চালনা করা। আর যে শব্দটা থেকে এসেছে ম্যানেজার, ওইটার অর্থ হচ্ছে ভাইয়া টু ট্রেন আপ দা হর্সেস বা অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। এনাফ। তারপরে চলো, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে? জেমস ওয়াট। জেমস ওয়াট ও ম্যাথে বোল্টন নামক দুইজন ব্যক্তি ভাইয়া বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের জন্য ভাইয়া বোল্টন ওয়াট এন্ড সন্স নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছে। তুলছে না? তুলছে। তার মানে কি ভাইয়া? আবিষ্কারক হচ্ছে জেমস ওয়াট। উনি হচ্ছে মূল। ঠিক আছে ভাইয়া? এই কারণে ওনার নামটা দেওয়া হয়েছে। তারপরে চলো, জেড তত্ত্বের প্রবর্তক কে? ওয়াও, নাইস কোশ্চেন। উইলিয়াম ওচি। প্রশ্ন থাকতে পারে এক্স ও ওয়াই তত্ত্বের প্রবর্তক কে? ডগলাস ম্যাকগ্রেগর। ডগলাস ম্যাকগ্রেগর। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে? ঠিক আছে। এখন প্রশ্ন করতে পারে ভাইয়া, কি প্রশ্ন? চাহিদা সোপান তত্ত্বের জনককে? আব্রাহাম মাসলো। টু ফ্যাক্টর থিওরির জনককে? ফ্রেডারিক হাজরাবাগ। ঠিক আছে ভাইয়া? এখান থেকে প্রশ্ন থাকতে পারে। সমতা তত্ত্বের জনককে? এক্সপেক্টেন্সি থিওরির জনককে? এই জাতীয় প্রশ্নগুলো আসতে পারে। একজন সুপারভাইজার ব্যবস্থাপনার কোন পর্যায়ে কর্মরত থাকে? ব্যবস্থাপনার 3টা পর্যায়ে থাকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা পর্যায়ে থাকে ভাইয়া। এই 3টা পর্যায়ের মধ্যে ভাইয়া প্রথম পর্যায়ে যারা রয়েছে তারা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। তারা কোন পর্যায়ের ব্যবস্থাপক? উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। যেমন পরিচালক, তারপর আছে তোমার পরিচালক আছে, তারপর ব্যবস্থাপক রয়েছে, মহাসচিব রয়েছে, সচিব রয়েছে, প্রশাসনিক লোকজন। ঠিক আছে ভাইয়া? এরা কি করে ভাইয়া? নিয়ম ও নীতি নির্ধারণ করে, নিয়ম নীতি নির্ধারণ করে। ঠিক আছে ভাইয়া? এইটুকু। আর 2 নাম্বার রয়েছে ভাইয়া মধ্য পর্যায়ের ব্যবস্থাপক।
এই মধ্যপর্যায়ের ব্যবস্থাপক হয়েছে বিভাগীয় প্রধান, উপপ্রধান যারা রয়েছে তারা। এরা কি করে ভাইয়া, এদের কাছ থেকে জিনিসটা নেয় বাস্তবায়নের জন্য এদের কাছ থেকে নেয়। তারা বাস্তবায়নের এই জিনিসটা নিয়ে এদের উপর হস্তান্তর করে তৃতীয় পক্ষের। এরা হচ্ছে সুপারভাইজার, সারি ব্যবস্থাপক। এদেরকে আবার ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট বলা হয়, ফার্স্ট লাইন বা প্রথম সারির ব্যবস্থাপক বলা হয়। এদেরকে আবার তত্ত্বাবধান পর্যায়ে বলে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এই প্রথম পর্যায়ে ভাইয়া চিন্তা সংক্রান্ত কাজ বেশি করে। ঠিক আছে। শেষ পর্যায়ে কি করে ভাইয়া? শেষ পর্যায়ে কারিগরি বা কৌশল সংক্রান্ত, কারিগরি বা কৌশল সংক্রান্ত কাজগুলো বেশি করে। তাহলে দ্বিতীয় পর্যায়ে বা মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক যারা রয়েছে তারা কি করে? তারা করে ভাইয়া মানবীয় দক্ষতাটা বেশি অর্জন করে। মানবীয় দক্ষতাটা বেশি অর্জন করে ব্যবস্থাপনার দ্বিতীয় স্তর। তবে প্রথম স্তরের, তৃতীয় স্তরের ওদেরও মোটামুটি মানবীয় দক্ষতাটা থাকা প্রয়োজন, তবে মধ্য স্তরের ব্যবস্থাপকদের এটা রয়েছে বেশি। ঠিক আছে ভাইয়া? একটা অ্যাসেস নিয়ে নাও। আমার লেখা প্লাস কথাগুলো শুনবা, পরীক্ষায় 100-এ 100 কমন পড়বে ইনশাল্লাহ। ওকে, অ্যাকাউন্টিং রাতে হবে ভাইয়া, পোস্ট করা হয়েছে, আমি প্রথমে বলেই দিয়েছি। ঠিক আছে, ভাইয়া একটু কাজে ব্যস্ত হয়েছে, এই কারণে আজকে নিতে পারেনি, রাতে নিবে। একজন ব্যক্তি সরাসরি একজন বসের কর্তৃত্বাধীন হওয়া ব্যবস্থাপনার কোন নীতি? একটা নীতি রয়েছে ভাইয়া, আদেশের ঐক্য নীতি। ওই আদেশের ঐক্য নীতির মূল কথা হচ্ছে ভাইয়া, একজন ব্যক্তি একজন বসের কাছ থেকে আদেশ লাভ করবে। একজন বসেই কি করবে ভাইয়া? একজন ব্যক্তিকে আদেশ দান করবে। তার মানে দ্বৈত অধীনতা সৃষ্টি হয় না, দ্বৈত অধীনতা সৃষ্টি হয় না। বা দ্বৈত অধীনতা বা ডুয়াল সাবঅর্ডিনেট কোন সংগঠন, কোন নীতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? আদেশের ঐক্য নীতি। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? F.W. টেলর। আসতে পারে ভাইয়া। আধুনিক ব্যবস্থাপনার জনককে? আধুনিক ব্যবস্থাপনার জনক, আধুনিক জনক লিখলাম। ঠিক আছে ভাইয়া? কি লিখবো ভাইয়া? হেনরি ফেওল। ঠিক আছে ভাইয়া? এই হেনরি ফেওল কি শুধু আধুনিক ব্যবস্থাপনার জনক? না, ক্লাসিক্যাল তত্ত্বের জনক। ক্লাসিক্যাল তত্ত্বের জনক শুধু কি তা ভাইয়া? প্রশাসনিক তত্ত্বের জনক। 14 নীতি দিয়েছেন, 16 দায়িত্ব দিয়েছেন, ব্যবস্থাপনার কাজকে 5 ভাগে ভাগ করেছেন, শিল্পের কাজকে 6 ভাগে ভাগ করেছেন। টেকনিক সবাই জানো তোমরা, এখানে আলোচনা করার মতো কিছু নাই। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এইটুকু মাথায় নাও। আর F.W. টেলর হচ্ছে ভাইয়া বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। উনি 4টি নীতি দিয়েছিলেন। কয়টি নীতি দিয়েছেন? 4টি নীতি দিয়েছেন। এখন যদি প্রশ্ন করে হেনরি ফেওল ব্যবস্থাপনায় কয়টি নীতিমালা দিয়েছেন? হেনরি ফেওল আধুনিক ব্যবস্থাপনার জনক কয়টি নীতিমালা দিয়েছেন? সবাই উত্তর করো তো। সবাই উত্তর করো তো একটু। হেনরি ফেওল ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়টি নীতিমালা দিয়েছেন? আমি কিন্তু সবাইকে দেখছি, কথা বলবা না, বাজে কথা বলে সময় নষ্ট করবা না। একজন বলছে একটি। ওকে, নীতি 14টি, নীতিমালা একটি। একটি। ওকে, নাইস। এই কনসেপ্ট তাহলে ক্লিয়ার। নীতিমালা বললেই আমরা একটি দিব। ঠিক আছে ভাইয়া? রিটেনে যদি কঠিন করতে চাই এরকম করতে পারে, নীতিমালা দিয়ে দিবে। তোমরা তো নীতি মনে করে 14টি দিবা, কিন্তু একটি উত্তর হবে। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার। আরো ইনফরমেশন দেওয়া আছে। ব্যবস্থাপনার জননীকে? জননী বৈজ্ঞানিক থাকুক আর আধুনিক থাকুক, মেরি পার্কার ফলেট দিবা। মেরি পার্কার ফলেট। ঠিক আছে ভাইয়া? এর একটা বই রয়েছে ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা প্রকাশিত হয় ভাইয়া 1941 সালে। ঠিক আছে ভাইয়া? আর লিখলাম না। এখন অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকো, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল, ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল, প্রশাসনিক তত্ত্বের জনক হেনরি ফেওল, ক্লাসিক্যাল তত্ত্বের জনক হেনরি ফেওল, তাহলে ব্যবস্থাপনার তত্ত্বের জনক কে? আগেও বলছি, এখনো বলছি,
পিটার এফ ড্রাকার। অপশনে পিটার এফ ড্রাকারও আছে, হেনরি ফেলও আছে, তোমাকে অবশ্যই পিটার এফ ড্রাকারকে দিতে হবে। যদি পিটার এফ ড্রাকার অপশনে না থাকে তখন গিয়ে হেনরি ফেল দিবা। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আর জননী যদি বলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জননী হোক অথবা আধুনিক ব্যবস্থাপনার জননী হোক, কে হবে ভাইয়া? মেরি পার্কার ফলেট। ইনি মূলত বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জননী। কি ভাইয়া? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জননী। কিন্তু আধুনিক ব্যবস্থাপনার কোনো জননী পাওয়া যায়নি, এই কারণে অনেক প্রশ্ন স্যারেরা আধুনিক ব্যবস্থাপনার জননী কি এরকম করেছে, কিন্তু প্রকৃতপক্ষে উনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জননী। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এফ.ডব্লিউ. টেলরের দুইটা বই রয়েছে, একটা নাম হচ্ছে শপ ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। ঠিক আছে ভাইয়া? এই শপ ম্যানেজমেন্ট প্রকাশিত হয় 1903 সালে, আর এটা প্রকাশিত হয় ভাইয়া 1911 সালে। এখন ভাইয়া শপ ম্যানেজমেন্ট 3 সালে প্রকাশিত হয়, তার মানে এটা প্রথম বই। কিন্তু সমাধিক সব ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলরের প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইটা বেশি ফলো হয়, এই কারণে এটা হচ্ছে প্রধান বই। প্রশ্ন করবে প্রধান বই কোনটা? প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। প্রথম বই কোনটা? শপ ম্যানেজমেন্ট। আশা করি ক্লিয়ার। প্রথম বই কোনটি ভাইয়া? প্রিন্সিপাল অফ। প্রথম বই হচ্ছে শপ ম্যানেজমেন্ট, আর প্রধান বই যদি বলে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এইটুকু ক্লিয়ার, একটা অ্যাসেস নিয়ে রাখতে পারো। ফার্স্ট পেপারেরটা আবার এখানে আনছে কেন? চুক্তিপত্র তো দুইটি, একটা লিখিত, লিখিত নিবন্ধিত, আর চুক্তি বললে তিনটা হইতো, মৌখিক, লিখিত, লিখিত নিবন্ধিত। পত্র হতে গেলে অবশ্যই লিখিত হতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, একটা অ্যাসেস নিয়েছো। ওকে ডান, ওকে ডান। এই প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পাইছো? পাইছো? কে লেখছেন? এফ.ডব্লিউ. টেলর লেখছেন। কত সালে প্রকাশিত হয়? 1911। আবারও পড়াচ্ছি, কেমন বই? প্রধান বই। প্রধান বই বা দ্বিতীয় বই, প্রধান বা দ্বিতীয় বই। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এগুলো লাগে না, একবার দেখবা, জাস্ট দেখবা। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ চলো, ব্যবস্থাপনাকে একটি দেহের কোন অঙ্গের সাথে তুলনা করেছেন? ব্যবস্থাপনাকে ব্যবস্থাপনাকে চোখের সাথে তুলনা করা হয়েছে। এখানে কিছু জিনিস লিখে রাখতে পারো। এক নাম্বার হচ্ছে প্রশাসন, 2 নাম্বার ব্যবস্থাপনা, 3 নাম্বার হচ্ছে সংগঠন। ঠিক আছে ভাইয়া? এই প্রশাসনকে প্রশাসনকে তুলনা করা হয় মস্তিষ্কের সাথে। প্রশাসনকে কিসের সাথে তুলনা করা হয়? মস্তিষ্কের সাথে। আর ব্যবস্থাপনাকে তুলনা করা হয় কিসের সাথে? চোখের সাথে। আর ভাইয়া সংগঠনকে কিসের সাথে? বাহুর সাথে। এখানে একটা টুইস্ট আছে। প্রশাসন বলতে একেবারে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক বা প্রথম স্তরের ব্যবস্থাপক যারা রয়েছে তাদেরকে বোঝায়। আর ব্যবস্থাপনা বলতে কাদেরকে বোঝায় ভাইয়া? ব্যবস্থাপনা স্তরটা বলতে ভাইয়া মধ্য পর্যায়ের ব্যবস্থাপকদেরকে বোঝায়। আর সংগঠন বলতে কাদেরকে বোঝায়? নিম্ন পর্যায়, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদেরকে বোঝায়। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার। আরো দুইটা জিনিস লেখো ভাইয়া। নির্দেশনাকে প্রশাসনিক হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন। নির্দেশনাকে কিসের সাথে? হৃৎপিণ্ড। কে বলেছেন ভাইয়া? মর্শালি ডিমক। ডিমক লিখলাম শুধু। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। আরেকটা জিনিস লেখো, প্রশাসনের প্রাণ কোনটি? প্রশাসনের প্রাণ, প্রশাসনের প্রাণ কোনটি ভাইয়া? যোগাযোগ। কোনটি ভাইয়া? যোগাযোগ। ঠিক আছে ভাইয়া? এই তথ্যটা নাও, এখান থেকে একটা যদি দিয়ে দেয়, বাই চান্স যদি দিয়ে দেয়, তাহলে যাতে মিস না হয়। ঠিক আছে ভাইয়া? গুরুত্বপূর্ণ আছে অনেক। আরে বললাম তো চুক্তিপত্র দুইটা, এখন চুক্তিপত্র নিয়ে আসছে। কালকেও তো ক্লিয়ার করলাম, তোমরা পারি না তোমাদেরকে নিয়ে। অ্যাডমিশন দিবা, এইচএসসির পোলাপানের মতো করলে হবে বলো ভাইয়া? এসএস পরে বুঝো না, তুমি ক্লাসে মনোযোগ দাও। পরিকল্পনা কাহিনীর সাথে তুলনা করেছেন। হ্যাঁ, কোয়েন্স এন্ড ডনেল। প্রশাসনের প্রাণ যোগাযোগ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া? এটা না বোঝার তো কিছু না ভাইয়া। নির্দেশনাকে তুলনা করেছে হৃৎপিণ্ডের সাথে, প্রশাসনকে মস্তিষ্কের সাথে,
তারপরে ব্যবস্থাপনাকে চোখের সাথে, সংগঠনকে বাহুর সাথে, তারপরে প্রশাসনের পান বলা হয় যোগাযোগকে। এটা কি লিখে রাখলে তো এমনি বোঝা যায় ভাইয়া। জৈনিক সভ্যতার ব্যবস্থাপনার প্রতিকৃত কে ছিলেন? জৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা। পড়ছো না? পড়ছো না? পড়ছো। আসো, একটা সংগঠন রয়েছে মিশরের সংগঠন। ওই সংগঠনটা নাম শুনলে মনে হয় তোমার মুভি মুভি টাইপের। কি সংগঠনটার নাম? মহিব্রুর চলা দা ব্যাক টু টু টু। শুনছো না তোমরা ছোটবেলায় সিনেমাতে সাউন্ড আস্তে আস্তে কমে যায় ওইরকম আর কি। দেখো, মহিব্রুর চলা, দা ব্যাক টু। ঠিক আছে ভাইয়া, ব্যাগের ওই জায়গাতে স্পেস হয়ে গেছে। ঠিক আছে, এটা ভুল করে না, ইচ্ছা করে দিয়েছি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। কোনটা নিব বুঝতেছি না, কোনটা নিব, এটা ভালো যায় না, এটাই নেই। এই মহিব্রুর চলা, মহিব্রুর ম হচ্ছে ভাইয়া মুসা আলাইহিসসালাম। কে ভাইয়া? মুসা আলাইহিসসালাম। আর হিব্রু মানে হচ্ছে ভাইয়া হিব্রু সভ্যতা। মুসা আলাইহিসসালামের সাথে কানেকশন কে, কানেক্টেড কে? মুসা আলাইহিসসালামের সাথে কানেক্ট হচ্ছে হিব্রু সভ্যতা। চলা, চলার চ হচ্ছে চৈনিক সভ্যতা। কি ভাইয়া? চৈনিক সভ্যতা। ল হচ্ছে লাউজো, লাউ জো। এই চৈনিক সভ্যতার সাথে কানেক্টেড কে ভাইয়া? লাউজো নামক ব্যক্তিটা। দা ব্যাগ, দা ব্যাগের দা হচ্ছে দা কোড অফ হাম্মুরাবি, দা কোড অফ, ঠিক আছে ভাইয়া, ডাবল এম হবে। দা কোড অফ হাম্মুরাবি কোন সভ্যতা ভাইয়া? ব্যাবিলনীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। এটার সাথে কোড অফ হাম্মুরাবির সম্পর্ক। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আর দুই গ, দুই গর মিনিংস কি ভাইয়া? দুই গর মিনিংস কি ভাইয়া? একটা হচ্ছে গ্রিক সভ্যতা, এক গ্রহ দ্বারা হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার সাথে ভাইয়া গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়ন, গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়ন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। মুহিবুর চলা, মুসা আলাইহিস সালাম কানেক্টেড কার সাথে ভাইয়া? মুসা আলাইহিস সালাম কানেক্টেড হচ্ছে হিব্রু সভ্যতার সাথে। কার সাথে? হিব্রু সভ্যতার সাথে। চলার চৈনিক সভ্যতার সাথে সম্পর্কিত হচ্ছে লাউজো, লাউজো হচ্ছে চৈনিক সভ্যতার সাথে সম্পর্কিত। কিন্তু একটা কথা আছে, কথা কি ভাইয়া? দা আর্ট অফ ওয়ার নামে একটা বই রয়েছে, দা আর্ট অফ ওয়ার। এটা রচনা করেন কে ভাইয়া? সানজু। কে ভাইয়া? সানজু। কে রচনা করেন ভাইয়া? সানজু রচনা করেন। তারপর ভাইয়া দা ব্যাগ, দা ব্যাগের দা বে, দা বে, দা বে, দা হচ্ছে দা কোড অফ হাম্মুরাবি। এটা কোথায়, কোন সভ্যতায় রচিত হয়েছে ভাইয়া? ব্যাবিলনীয় সভ্যতায়। তার মানে ব্যাবিলনীয় সভ্যতার সাথে কোড অফ হাম্মুরাবির একটি কানেকশন রয়েছে। আর দুইটা গ, দুইটা গ দ্বারা একটা গ হচ্ছে গ্রিক সভ্যতা, আর একটা গ হচ্ছে ভাইয়া গণতান্ত্রিক ব্যবস্থাপনা উন্নয়ন ঘটে। কোন সভ্যতায়? এই গ্রিক সভ্যতায়। এটা ক্লিয়ার কিনা একটু বলো। ও মিশরের সংগঠন, এই শব্দটা বাদ গেছে। দা ব্যাক টু এইটুকু বলেছি, একটা কথা বাদ গেছে, মিশরের সংগঠন। মিশরের সংগঠন ব্যবস্থাপকীয় ও সাংগঠনিক কৃতিত্বের প্রমাণ মিলে মিশরীয় সভ্যতায়। ঠিক আছে, এই কথাটা লেখো, এই কথাটা লিখে রাখো। তারপর চলো, ক্লিয়ার ভাইয়া? ইহুদিদের ভাষা হিব্রু, তা তো জানি ভাইয়া, হিব্রু সভ্যতা ছিল একটা, তুমি হয়তো জানো না। কথা বলছো ভাইয়া, এগুলো নিয়ে আমরা পড়ি, কোরআন হাদিস, তারপরে তোমার রয়েছে বাইবেল, গীতা, বেদ, তারপরে ইহুদিদের কি রয়েছে ওইটা নামও তো মনে আসতেছে না, বাইবেল। ওই জাতীয় জিনিসগুলো সম্পর্কে আমাদের কোরআনেই আছে, কোন কিতাবে কি আছে না আছে সব কোরআন পড়লে অ্যানালাইসিস করা যায়। আমি আলহামদুলিল্লাহ কোরআনের তর্জমা বুঝি, কথা বুঝছো, এগুলো জানি, মোটামুটি ইতিহাসও জানি, ইসলামিক ইতিহাস যেগুলো রয়েছে। নাসিহাত আল মুলক রচনা করেছেন কে? ইমাম গাজ্জালি রহিমাউল্লাহ। ইমাম গাজ্জালি রহিমাউল্লাহ নাসিহাত আল মুলক নামক গ্রন্থ রচনা করেছেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আর তত্ত্ব দিলাম না। পিটার এফ ড্রাকার এমবি, এমবি ও ধারণার প্রবক্তা। এমবিও মানে হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এমবিই নামে একটা জিনিস রয়েছে,
MBE এই ধারণার প্রবক্তা কে ভাইয়া? FW টেইলর। FW টেইলর। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এই MBE এর পূর্ণরূপ কি ভাইয়া? ম্যানেজমেন্ট ভাই, ঠিক আছে। ম্যানেজমেন্ট ভাই, এটা ঠিক আছে। আর ই দ্বারা হচ্ছে ভাই এক্সেপশনাল, এক্সেপশন। ঠিক আছে ভাইয়া? ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? এই দুইটা তথ্য। দ্য আর্ট অফ ওয়ার কে রচনা করেন? সানজু। বলছিলাম না? পাইছো পাইছো পাইছো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উদ্ভাবন কেমন বিপ্লব? মানসিক বিপ্লব। একবারে ডাহা মুখস্থ। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে সকল ব্যক্তির কর্মব্যবস্থা কেমন হয়? লক্ষ্য কেন্দ্রিক হয়। একটা লক্ষ্যকে কেন্দ্র করেই পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে ব্যক্তির কর্মপ্রয়াস গঠিত হয়। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এটা একটু মুখস্থ বিদ্যা টাইপের প্রশ্ন। ঠিক আছে ভাইয়া? জোড়া মহিষিকলের নীতির মূল কথা কি? জোড়া মহিষিকলের নীতি, এটার সাথে সম্পর্ক কি ভাইয়া? কর্তৃত্ব প্রবাহ, কর্তৃত্ব প্রবাহ। ঠিক আছে ভাইয়া? এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। জোড়া মহিষিকলের সাথে কোনটি সম্পৃক্ত ভাইয়া? কর্তৃত্ব প্রবাহ। কালার চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি। কর্তৃত্ব প্রবাহ এর মূল কথা হচ্ছে ভাইয়া, প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগ সকলের সাথে একটা কানেকশন বা যোগাযোগ স্থাপন করা। ঠিক আছে ভাইয়া? প্রতিষ্ঠানের সকলের সাথে যোগাযোগ থাকবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। নিরপেক্ষ আচরণ কোন নীতি সমর্থন করে? সাম্য নীতি। নিরপেক্ষ আচরণ এটা কি আবার? মনে করো এ, বি, সি। এ হচ্ছে ভাগিনা, ভাগিনা। বি হচ্ছে ভাতিজা। সি হচ্ছে ভাইয়া বাইরের ব্যক্তি। এ দক্ষ, যোগ্য, সব দিক দিয়ে এলিজেবল। এর পা ভাঙ্গা, পা ভাঙ্গা। এ কাজে ফাঁকিবাজ। এই দুইটা লোককে বেতন দিচ্ছে 20,000। একেও 20,000, একেও 20,000। একে দিচ্ছে কত? একে দিচ্ছে 20,000। সমান হইলো? সমান হইলো না। এ দক্ষ, যোগ্য, কাজ করে সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ভাগিনা ভাতিজা হওয়ার কারণে বসায় বসায় বেতন দিচ্ছে কর্মচারী কইয়া। এই দুইজনের কাজও এই একজনকে দিয়ে নেওয়া হয়। এটা কি সমতা হইলো? না, না। ব্যক্তি সকলকে সমানভাবে দেখতে হবে, কাজের উপরে তাকে পারিশ্রমিক দিতে হবে। একে ভালোবাসে না, যে কোনো কাজের জন্য ধমক দেয়। আর এই দুই ল্যাংড়া খোরা, এই দুইটা তো আগে মারা, কিন্তু ওরা খুব মহব্বতের। এরকম হলে হবে না। সবাইকে, এদেরকে যেমন দেখতে পারে এই লোকটাকেও দেখতে পারা লাগবে। এটা হচ্ছে সাম্য। ঠিক আছে ভাইয়া? নিরপেক্ষ আচরণ। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এসপ্রিট ডি কর্পস এটা কি ভাইয়া? ফরাসি শব্দ। এর অর্থ কি ভাইয়া? একতাই বল, একতাই বল। এটি কোন শব্দ? সরি, অর্থই তো আছে। ফরাসি শব্দ, একতাই বল। ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে একতাই বল। এটা হচ্ছে হিন্দি ফেয়ালের 14 নীতি, সর্বশেষ নীতি, সর্বশেষ নীতি। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। এই শীট গুলো প্রিন্ট করে নিলে পড়তে অনেক ভালো লাগে। হ্যাঁ ভাইয়া, এগুলো পড়তে অনেক মজা লাগে। তোমরা এত কথা কেন বলো বলো তো? আমি পড়াচ্ছি, এদিকে একটা কথা কি মাইন্ড করিও না। আহ, ভাইয়ার বিরুদ্ধে, জাহিদ ভাইয়ার বিরুদ্ধে দেখলাম কিছু কিছু ছেলে পেলের অবজেকশন, রেগুলার ক্লাস করে না। ক্লাস কিন্তু হচ্ছে, 2 বার শেষ করেছে অলরেডি, কিন্তু পোলাপাইনের আক্ষেপ ভাইয়া নাকি বেশি কথা বলে। তোমাদের মাথায় সেট করার জন্য একটু কথা বলে, কথা বুঝছো? কিন্তু তোমরা উল্টা পাল্টা ভাবে নিয়ে নাও। কারণ হচ্ছে তোমরা নিজেরা মনোযোগ দিয়ে ক্লাস করো না, কমেন্টে পড়ে থাকো, ক্লাসের পরে কিছুই বোঝে না, মাথায় কিছু নাই। স্যার কি পড়াইলো? স্যারে পারে না, স্যার ভালো না, স্যারের বয়কট করো। অন্য স্যারে একটা পোস্ট করছে, পোস্টে কমেন্ট করো, স্যারের জানে পারো ধুয়ে দাও। এটা হচ্ছে তোমাদের স্বভাব। এটা কি করা যাবে? এটা কি ভালো মানুষের কাজ বলো? এটা কি করা যাবে? কোনোদিন কারো বিরুদ্ধে বলতে যাবা না। কারো বিরুদ্ধে যদি বলো, তোমার ক্ষতি হবে, আল্লাহ তোমাকে দেখে নিবে, ওই ব্যক্তিকে আল্লাহ মর্যাদা আরো বাড়িয়ে দিবে। এগুলা করতে যাবা না, ঠিক আছে? ক্লাস করো মনোযোগ দিয়ে।
গালিগালাজ করবা না, ঠিক আছে? কারো কমেন্টে উল্টাপাল্টা বলারও দরকার নাই, কিছু করার দরকার নাই, ক্লাস করবে মনোযোগ দিয়ে একেবারে, ঠিক আছে ভাইয়া? ব্যবস্থাপনার দর্পণ আমি কিন্তু তেমন একটা পড়ি নাই, পড়াশোনা তেমন একটা করি নাই, শুধু ইংলিশটা ব্যক্তিগত উদ্যোগে পড়ছি, বাকি সবকিছু ক্লাস করে আমি, ক্লাসে সব বুঝছি, ক্লাসে সবকিছু হয়েছে মনোযোগ দিয়ে, ঠিক আছে? ব্যবস্থাপনার দর্পণ বা আয়না বলা হয় কাকে? পরিকল্পনাকে বলেছেন, কে বলেছেন ভাইয়া? কনসেন্ট বলে, কনসেন্ট ডোনাল্ড, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, কে বলেছেন ভাইয়া? কনসেন্ট ডোনাল্ড। পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম ধাপ। শেষ ধাপ কি? শেষ ধাপ কি ভাইয়া? শেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ দিয়ে শেষ, পরিকল্পনা দিয়ে আবার শুরু, এই কারণে পরিকল্পনা নিয়ন্ত্রণকে মুদ্রার এপিঠ ওপিঠ বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার। ব্যবস্থাপনা চক্রের নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কি? বলে ফেলছি, বলে ফেলছি, ঠিক আছে? 3 বছরের জন্য গৃহীত পরিকল্পনা কি বলে ভাইয়া? মধ্যমেয়াদী পরিকল্পনা। একটু শিখে রাখো। স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, 3 ধরনের পরিকল্পনা। এই 3 ধরনের পরিকল্পনা হচ্ছে সময়ের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে পরিকল্পনাকে 3টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ও নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না আসলে। সত্য কথা বলতে আমি যে কোনো টিচারের সাথে অ্যাডজাস্ট করতে পারি, যে কোনো টিচারের সাথে, ঠিক আছে? তো ও হয়তো বা পুরা ক্লাস করে নাই, ফাঁকিবাজ টাইপের, অথবা ক্লাসে কমেন্ট করেছে, উল্টাপাল্টা কিছু করছে, এই কারণে ওর মনোযোগ হারিয়ে গেছে, বুঝতে পারে নাই, এখন এসে মাথায় কাজ করতেছে না, ঢাবি বাদ হয়ে গেছে অলরেডি, ঢাবি বাদ হয়ে গেছে, জাহাঙ্গীরনগরে আবেদন করার যোগ্যতা নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে প্যান ভিজে যায়, ঠিক আছে, ভয়ে, ওর তো কিছু নাই আর। তো আলটিমেটলি ওর মাথা নষ্ট হয়ে গেছে। তোমরা ভালো মতো পড়ো, ভালো মতো প্রিপারেশন নাও, ঠিক আছে? স্বল্প মেয়াদী পরিকল্পনা ভাইয়া 1 বছর বা তার কম সময়ের জন্য, তার কম সময়ের জন্য যে পরিকল্পনাটা হবে সেটা হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনা। মধ্যমেয়াদী পরিকল্পনাটা কি ভাইয়া? 1 থেকে 5 বছরের মধ্যে হতে হবে পরিকল্পনাটা, 1 থেকে 5 বছরের মধ্যে হতে হবে। আর 5 বছরের অধিক, 5 বছরের অধিক সময়ের জন্য, 5 বছরের অধিক সময়ের জন্য যে পরিকল্পনা, সেটা হচ্ছে ভাইয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। একটা প্রশ্ন আসবে, পদ্মা সেতু নির্মাণ কোন ধরনের পরিকল্পনা? একাত্মক পরিকল্পনা। মেট্রো রেল তৈরি কোন ধরনের পরিকল্পনা? একাত্মক পরিকল্পনা। কারণ কি ভাইয়া? এগুলো একবারে তৈরি করা হয়েছে, ঠিক আছে ভাইয়া? একাত্মক পরিকল্পনা আর স্থায়ী পরিকল্পনা থেকে প্রশ্ন আসে, তোমাদেরকে স্থায়ী পরিকল্পনাটা আগে শিখাই। লেখো। নিপার প্রেমে অন্ধ নীতিবান কৌশিক। এই দেখো, নিয়ম, নিপার নি হচ্ছে নিয়ম, পথে হচ্ছে পদ্ধতি, রথ হচ্ছে রীতি, তারপর কি আছে? প্রেমের পর হচ্ছে প্রক্রিয়া, ঠিক আছে ভাইয়া? প্রক্রিয়া। অন্ধের অ হচ্ছে আইন, আইন, নীতিবানের নীতি, কি ভাইয়া? নীতি। কৌশিকের ক হচ্ছে ভাইয়া কৌশল, কৌশল, কৌশল। এটা কোন ধরনের পরিকল্পনা ভাইয়া? এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? এটি স্থায়ী পরিকল্পনা নয়, তার মানে তোমাকে একাত্মক পরিকল্পনা দিবে। কি দিবে ভাইয়া? বাজেট, তারপরে দিবে কর্মসূচি, তারপরে দিবে ভাইয়া বাজেট, কর্মসূচি, প্রকল্প, তারপরে দিবে ভাইয়া বিশদ পরিকল্পনা, বিশদ পরিকল্পনা। এই চারটা কি ভাইয়া? এই চারটা কি ভাইয়া? এই চারটা হচ্ছে ভাই একাত্মক পরিকল্পনা। তার মানে একাত্মক পরিকল্পনা হচ্ছে মাত্র 4টি। স্থায়ী পরিকল্পনা মনে থাকলে একাত্মক পরিকল্পনা কি মনে থাকবে না ভাইয়া? অবশ্যই মনে থাকবে। কেমনে মনে থাকবে? কর্মসূচি, কর্মসূচি, প্রকল্প, কর্মসূচি, প্রকল্প, বাজেট, কর্মসূচি, প্রকল্প, বাজেট, আর কিছু বিশদ পরিকল্পনা, মাত্র 4টি, ঠিক আছে ভাইয়া? এই টেকনিকটা মনে রাখলে তো স্থায়ী পরিকল্পনা মনে রাখতে পারো। তোমাকে আসবে, তোমার প্রশ্ন আসবে, কৌশল কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী পরিকল্পনা। কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী পরিকল্পনা। এটার আরেকটা নাম রয়েছে, এটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরিকল্পনা। ক্লিয়ার? ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার আশা করি।
ঠিকই বলছো ভাই, জাহিদ ভাইয়ের মতো শিক্ষক লাগে একটা। আমি এইচএসসি 2 মাস আগে মনে ভর্তি হয়েছি জাহিদ ভাইয়ের পেট ব্যাচে, সব শিখছি, পরীক্ষায় এ প্লাসও পাইছি। সিরিয়াসলি, আমি তো মাঠের মানুষ, সারাদিন ক্রিকেট ফুটবল খেলতাম। ওই ছেলেটা পড়ায় মজা পেয়ে গেছি জাহিদ ভাইয়ের কারণে, ক্রিকেট ফুটবল ছেড়ে পড়াশোনা শুরু করছি। বুঝো তোমরা, সারাদিন খেলাধুলায় আমার দিন যাইতো। কিন্তু কিছু অকৃতজ্ঞ মানুষ রয়েছে যারা থাকবে, যারা অকৃতজ্ঞতা না করলে আল্লাহ আমাদেরকে তুলবে না। ঠিক আছে, আল্লাহ ভরসা, কারো কথায় তোয়াক্কা করার সময় নেই। ঠিক আছে, আমরা আমাদের মতো এগিয়ে যাব। ঠিক আছে, ওকে, এটা মনে রাখবা। কৌশল কোন ধরনের পরিকল্পনা? প্রতিযোগিতামূলক পরিকল্পনা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। এটা আবার স্থায়ী পরিকল্পনা। তারপরে একটা জিনিস তোমরা সবসময় ইয়ে করো, না বোঝালে নয়, কর্মসূচি আর একটা হচ্ছে প্রকল্প। এই দুইটা জিনিস তোমাদেরকে আমি একটু বোঝাবো, একটু খেয়াল করো। এই একটা বড় ভীষণ রয়েছে আমাদের, কি রয়েছে ভাইয়া? ভীষণ বড় একটা কর্মসূচি আমাদের রয়েছে। কি কর্মসূচি? 2040 সালের মধ্যে শিক্ষার মান ভারতকে ছাড়াতে হবে। কাকে ভাইয়া? পার্শ্ববর্তী দেশ ভারতকে সাজাতে হবে। তাহলে ভাইয়া এই বড় একটা কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ভাইয়া আমাদের শিক্ষার মানের দিকে নজর দিতে হবে। এই ছোট 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 কাজগুলো করতে হবে, ছোট ছোট কাজগুলো করতে হবে। তার মানে ভাইয়া কর্মসূচি বাস্তবায়নের জন্য, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যে ছোট ছোট কাজগুলো সম্পাদিত হয় সেটা হচ্ছে প্রকল্প। প্রকল্প জিনিসটা কেমন? ছোট, আর কর্মসূচি জিনিসটা হচ্ছে বড়। এবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, 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 ওকে। পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে? প্রশ্ন করছে কি, পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। লক্ষ্য কোন ধরনের পরিকল্পনা? দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এর সিনোনিম কি ভাইয়া? উদ্দেশ্য, মিশন, উদ্দেশ্য, মিশন, সময় লক্ষ্য, সময় লক্ষ্য, কার্য লক্ষ্য ইত্যাদি। ঠিক আছে ভাইয়া, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে সিনোনিম। ঠিক আছে ভাইয়া, বলবে কোনটি লক্ষ্যের অন্তর্ভুক্ত? উদ্দেশ্য, মিশন, সময় লক্ষ্য, কার্য লক্ষ্য, চারটা বেশিরভাগ দেখা যায়। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। একটি কাজের কলেজের সরি একটি কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা? যে পরিকল্পনা একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত হয় সেটাকে একাত্মক পরিকল্পনা বলে। কিন্তু এখানে বলছে ভাই সাপ্তাহিক, তার মানে একদিন চলবে না, এক সপ্তাহ চলবে। এটা পুনরাবৃত্তিমূলক, বারবার চলবে এক সপ্তাহে। ঠিক আছে ভাইয়া, তার মানে এটা কেমন পরিকল্পনা? স্থায়ী পরিকল্পনা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তার মানে কর্মসূচিকে লক্ষ্য করে প্রকল্প গড়ে ওঠে। অবশ্যই কর্মসূচির জন্যই, কর্মসূচি বাস্তবায়নের জন্যই প্রকল্পগুলো গ্রহণ করা হয়। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে। হুম, চলো তারপর কি আছে? শর্ট বিশ্লেষণ ব্যবস্থাপনার কোন কাজে লাগে? শর্ট অ্যানালাইসিস, এটা হচ্ছে নিয়ন্ত্রণের একটা কৌশল। কিসের কৌশল ভাইয়া? নিয়ন্ত্রণের কৌশল। এখানে দিছি কি ভাইয়া? পরিকল্পনা বা কৌশল প্রণয়নের কাজ। এটা লজিক কি ভাইয়া? লজিক কি ভাইয়া? এটা কি ভাইয়া? নিয়ন্ত্রণের কৌশল, নিয়ন্ত্রণের একটা কৌশল। এই নিয়ন্ত্রণ করতে হলে ভাইয়া প্রথমে কি করতে হয়? আদর্শ মান নির্ধারণ করতে হয়। এটা কিসের সাথে জড়িত? পরিকল্পনার সাথে জড়িত। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। একটু গভীর প্রশ্ন। ঠিক আছে ভাইয়া, এই জিনিসগুলো একটু খেয়াল করবা। পরিকল্পনাকে আইনের সাথে তুলনা করেছে, পড়েছি না? কনস্ট্যান্ট ডনেল। প্রশ্ন আসছে তোমাদের ঢাবিতে, পিরামিড আকৃতির সংগঠনের জনক কে? কনস্ট্যান্ট ডনেল। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। প্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা কোনটি? সামগ্রিক পরিকল্পনা। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ রয়েছে, ওই বিভাগ এবং অঞ্চল রয়েছে বিভিন্ন, অঞ্চলের পরিকল্পনাগুলো, সবগুলো পরিকল্পনাকে একত্রিত করে যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটা হচ্ছে সামগ্রিক
পরিকল্পনা। এটার ইংলিশে বলা হয় মাস্টার প্ল্যান। মাস্টার প্ল্যান দেখে কেউ ভয় পেও না, মাস্টার প্ল্যান। এটা অনেক নেগেটিভ অর্থে ব্যবহার করতে পারো তোমরা, কিন্তু এটা পজিটিভ। ঠিক আছে ভাইয়া, সবগুলোকে পরিকল্পনাকে একত্রিত করে যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় সেটা হচ্ছে মাস্টার প্ল্যান। পরিকল্পনা সংখ্যাত্মক ভাষায় কি বলে? বাজেট বলে। বাজেট কোন ধরনের পরিকল্পনা? একার্থক পরিকল্পনা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। এই বাজেট কোন ধরনের পরিকল্পনা? একার্থক। চলে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত বুঝছো তারা একটু আলহামদুলিল্লাহ বলো, একটু আলহামদুলিল্লাহ বলো। জনকের নামগুলো তো আমি সহজ করে দিলাম তোমাদেরকে। আমার ক্লাসগুলো দেখো নাই? না দেখলে টেনশন নেই, আবার বেসিক ক্লাস নেব, সব দুমড়ে মুচড়ে ফেলবো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন কি তোমাদের মধ্যে একটু কনফিডেন্স আসছে যে রিটেনে আমরা পারবো? ম্যানেজমেন্টে রিটেনে ফুল মার্কস পাওয়া সম্ভব? এভাবেই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, যে কোনো 8টা প্রশ্ন দিবে, এভাবেই আসবে, এর ব্যতিক্রম কিছু না। বিগত বছরের প্রশ্নগুলো কালকে সলভ করাবো। আরো কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স রয়েছে কিভাবে লিখবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কনফিডেন্স আসছে না? কনফিডেন্স আসছে। রিটেন আহামরি কঠিন না। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বাংলা, ইংলিশ, 5টা আছে 40। কেউ যদি চায় 32+ তুলতে পারে, সে তাকে একটু টেকনিক্যাল হতে হবে, গুছিয়ে লিখতে হবে জাস্ট, এছাড়া আর কিছু না। কার্যভিত্তিক সংগঠন কাঠামো উদ্ভাবককে, এই কার্যভিত্তিক সংগঠন, এটার জনককে F.W. টেইলর। এখন আসো ভাইয়া, আরো কিছু জিনিস পড়াই। শ্রম বিভাজন পড়ছো না? এর আরেক নাম কি ভাইয়া? কার্য বিভাজন। আমার থেকে মনে হয় এগুলো থেকে রিটেনে আসবে। ঠিক আছে ভাইয়া, সেম কথা না? শ্রম বিভাজন, কার্য বিভাজন সেম কথা না? সেম কথা না? সেম কথা। শ্রম বিভাজন বা কার্য বিভাজন এর ধারণা দিয়েছেন কে ভাইয়া? কার্য বিভাজন বা শ্রম বিভাজন সম্পর্কে ধারণা দিয়েছেন কে? ধারণা অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। এই শ্রম বিভাজন বা কার্য বিভাজন নীতি, নীতি বলতে হেনরি ফেয়ালের 14টা নীতি রয়েছে, এর প্রথম নীতি হচ্ছে কার্য বিভাজন নীতি। কার্য বিভাজন আরেক নাম কি ভাইয়া? শ্রম বিভাজন না? অবশ্যই শ্রম বিভাজন। তাহলে নীতি কে দিয়েছেন? নীতি কে দিয়েছেন? হেনরি ফেয়াল। এখন কার্যভিত্তিক সংগঠন রয়েছে, এটাকে বলতে পারবে কার্য বিভাজন সংগঠন, আরেক নামে বলতে পারবে শ্রম বিভাজন সংগঠন। এই সংগঠন কে দিয়েছেন ভাইয়া? F.W. টেলর। F.W. টেইলর। বুকে হাত দিয়ে বলো, 3 জিনিস না? 3 জিনিস না? অবশ্যই 3 জিনিস। কেউ কনসেপ্ট উল্টাপাল্টা করবা না। কার্য বিভাজন বা শ্রম বিভাজন ধারণা দিয়েছেন অ্যাডাম স্মিথ, এই কারণে অ্যাডাম স্মিথ এটার জনক। কিন্তু নীতি, 14টা নীতি দিয়েছেন কে? হেনরি ফেয়াল। তার মানে প্রথম নীতি যদি হেনরি ফেয়ালের হয়, নীতির জনক কে? হেনরি ফেয়াল। সংগঠন, কার্যভিত্তিক সংগঠন রয়েছে না ভাইয়া? এটাকে কার্য বিভাজন সংগঠন বললে কি ভুল হবে? না, ভুল হবে না। একই তো কথা, কনসেপ্ট একই। শ্রম বিভাজন, কার্য বিভাজন আরেক নাম শ্রম বিভাজন বললে ভুল হবে? না, ভুল হবে না। তার মানে সংগঠনটা দেখলে F.W. টেইলর দেবা। এইটুকু ক্লিয়ার কিনা একটু জানাও। সব জনকের নাম আমি একটা স্লাইডের মধ্যে সব আমার টেকনিক গুলো আনবো, জনকের নাম সব পারবা ইনশাল্লাহ। আমার সব টেকনিক গুলো আনবো একটা স্লাইডের মধ্যে, ঠিক আছে, একটা প্রক্রিয়ায়। ক্লিয়ার ভাইয়া? আশা করি ক্লিয়ার। যারা আগে থেকে আমার সাথে আসো 100-100 ক্লিয়ার হওয়া দরকার। আমি এগুলা বারবার বলবো, কারণ প্রশ্ন এখান থেকে যদি ঘুরে পেঁচা দেয় অন্যরা ভুল করুক, কিন্তু যারা পড়ছো ক্লাস করছো তারা ভুল করতে পারবে না। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার। তারপরে দেখো, নির্বাহীর দায়িত্বে বিশেষজ্ঞ কর্মী থাকলে কোন সংগঠনে, তাকে কোন সংগঠন বলে? এই নির্বাহীর দায়িত্বে কে থাকবে ভাইয়া? বিশেষজ্ঞ কর্মী। বিশেষজ্ঞ কর্মী। আমরা একটা সংগঠন পড়েছি, সরল রৈখিক ও পাদস্থ কর্মী। সরল রৈখিক ও
পদস্থ কর্মী। এই পদস্থ কর্মী আছে না ভাইয়া, এই পদস্থ কর্মী আছে না ভাইয়া, একে রাখা হয় কেন ভাইয়া? সরল রৈখিক বা প্রধান নির্বাহীকে, সরল রৈখিক নির্বাহী বা প্রধান নির্বাহীকে, উনি হচ্ছে প্রধান নির্বাহী, সব ক্ষমতা ওনারে থাকে সাহায্য করার জন্য। কিন্তু ভাইয়া কার্যভিত্তিক সংগঠনে এই সরল রৈখিক নির্বাহীকে না রেখে ভাইয়া পদস্থ কর্মী, এই বিশেষজ্ঞ কর্মীকে এই পদে দেওয়া হয়, বিশেষজ্ঞ কর্মীকে এই পদে দেওয়া হয়। তার মানে কোন সংগঠন ভাইয়া? কার্যভিত্তিক সংগঠন। এই জিনিসটা বুঝতে কিনা একটু বলো, এই জিনিসটা একটু বুঝতে কিনা একটু বলো। জি আলহামদুলিল্লাহ, অনেক ক্লিয়ার হয়েছে। কার্যভিত্তিক মতবাদ হেনরি ফাল হবে না ভাইয়া। আর একবার বলেন। ওকে, আরো একবার বলতেছি, আমি জানি এখানে সমস্যা হবে, ভালো মতো দেখো। সরল রৈখিক ও পদস্থ কর্মী, সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন পড়ছো না? পড়ছো। এই সংগঠনে কি করে ভাইয়া? এই পদস্থ কর্মী, এই পদস্থ কর্মীকে কেন রাখা হয় ভাইয়া? একে সাহায্য করার জন্য। কিন্তু কিন্তু কার্যভিত্তিক সংগঠনে এই এই লোকটাকে না রেখে ডিরেক্ট এই লোকটাকে, ডিরেক্ট এই লোকটাকে এই লোকের স্থানে নিয়োগ দেওয়া হয়। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। সেই কথা, নির্বাহীর দায়িত্বে, নির্বাহীর দায়িত্বে, তার মানে এই সরলরৈখিকের দায়িত্বে কে থাকে ভাইয়া? বিশেষজ্ঞ কর্মী বা পদস্থ কর্মী। এই বিশেষজ্ঞ কর্মী এর দায়িত্ব আছে। তার মানে কোন সংগঠন? কার্যভিত্তিক সংগঠন। এখন ক্লিয়ার, আই হোপ। শুধু বিশেষজ্ঞ থাকে, হ্যাঁ ভাইয়া, পড়তে পড়তে মনে থাকবে, তোমরা হতাশ হবা না। আমি একদিনে মনে রাখছি সব পড়তে পড়তে। আমি এইচএসসি তে কয়বার শেষ করছি ম্যানেজমেন্ট মার্কেটিং আমি নিজেও জানি না। পড়তে পড়তে এগুলো মনে থাকবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো, যে পারো নাই সে বুঝতে পারছো। দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীকরণের মিশ্র রূপ কোনটি? এখন দেখো, সরাসরি দেখো, উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, তিনটা বিভাগ রয়েছে, ঠিক আছে ভাইয়া? আর এখানে রয়েছে ভাইয়া পণ্য এক, পণ্য দুই, পণ্য তিন। এই দেখো ভাইয়া কি বলছে, কি বলছে? দ্রব্য ও কার্যভিত্তিক। এই পণ্য, পণ্য মানে কি ভাইয়া? দ্রব্য না? দ্রব্য না? দ্রব্য। কার্যভিত্তিক উৎপাদন, একটা কাজ না? কার্য না? ক্রয় বিক্রয় কার্য না? এই কার্যভিত্তিক। দুইটা জিনিস আমরা পেয়ে গেছি, দ্রব্য কার্যভিত্তিক। বিভাগীয়করণের মিশ্র রূপ কোন ধরনের সংগঠন? আসলে জিনিসটা কি ভাইয়া? বিভাগীয়করণের মিশ্র রূপ বলতে বলছে তাদের কর্তৃত্ব রেখাটা এদিকে যায়, একেবারে নিচের দিকে যায়, আবার এদের কর্তৃত্ব রেখা এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়। তার মানে কি ভাইয়া? একটা জটিলতা সৃষ্টি হয় না? মিশ্র, মিশে যায়, জটিলতা সৃষ্টি হয় না ভাইয়া? কোনটি ভাইয়া? মেট্রিক সংগঠনে এটা সম্ভব। কোন সংগঠনে? মেট্রিক সংগঠনে। এক্ষেত্রে দুই ধরনের ব্যবস্থাপক থাকে, দ্রব্যভিত্তিক ব্যবস্থাপক এবং কার্যভিত্তিক ব্যবস্থাপক। এই দ্রব্যভিত্তিক ব্যবস্থাপক, দ্রব্যভিত্তিক, এই উৎপাদন কার্য, কার্যভিত্তিক ব্যবস্থাপক। পাইছি? পাইছি। এর ফলে কি হয় ভাইয়া? দ্বৈত অধীনতা সৃষ্টি হয় না? দ্বৈত অধীনতা সৃষ্টি হয় না? দ্বৈত অধীনতা সৃষ্টি হয়। আর এটা, এই মেট্রিক সংগঠনটা ভাইয়া আধুনিক সংগঠন। জটিলতা সৃষ্টি হয় না? জটিল সংগঠন। ক্লিয়ার কিনা একটু বলো। কার্য বিভাজন ধারণা, কার্য বিভাজনের ধারণা দেয় অ্যাডাম স্মিথ ভাইয়া। নীতি হচ্ছে হেনরি ফেয়ালের, বুঝতে হবে একটু। বিভিন্ন বইতে লেখছে, ওরা অতটা চিন্তা করে লেখে না, লিখে দিছে একটা, সবাই বিভ্রান্ত হচ্ছে, ঠিক আছে? বিভ্রান্ত আর কিছু নাই। বোঝার বিষয় ভাই, এগুলো বোঝার বিষয়।
বিভ্রান্ত আর কিছু নাই, কোন বইতে কি দিছে না দিছে জিনিসগুলো বুঝো, বুঝলে সব ক্লিয়ার হয়ে যাবা। অনেক বইতে অনেক কিছু আছে, সব কি দেওয়ার মতো না। নানা মুনির নানা মত কথাটি কোন সংগঠন কাঠামোতে প্রযোজ্য, এটা ভালো মতো বুঝো। নানা মুনির নানা মত, মত হবে, ঠিক আছে ভাইয়া। একটা বোর্ড, একটা বোর্ড, একটা বোর্ড, ঠিক আছে ভাইয়া। বোর্ড বলতে কি বোঝায়? বোর্ড বলতে বোঝাবে একাধিক ব্যক্তির সমষ্টি। ওই বোর্ডে বিভিন্ন কাউন্সিলিং হয়, কথাবার্তা হয়। এই সংগঠনে কি করা হয় ভাইয়া? এক একজন ব্যক্তি এক এক রকম মতামত দেয়। মনে করো আমরা ক্রিকেট খেলবো, কোন জায়গায় যেয়ে খেলতে পারি? আমাদের এখানে মাঠ রয়েছে নিচতলায়, শিশু পার্ক বলে যেটাকে। একজন বললো সেখানে খেলবো, আরেকজন বলতেছে না ক্রিকেট শখের জিনিস, কক্সবাজার গিয়ে খেলবো, আমরা কক্সবাজার গিয়ে খেলছি। আরেকজন বলতেছে না কক্সবাজার গিয়ে টাকা খরচ করে লাভ নাই, সেন্ট মার্টিন যায় ঘোরাও হবে, খেলাও হবে, খেলাও হবে, সেখানে গিয়ে খেলবো। আরেকজন বলতেছে না শাহরিয়ার ভাইয়ের বাসা যায় খেলবো। আরেকজন বলতেছে না রায়হানের এলাকায় গিয়ে খেলবো, ঠিক আছে। আরেকজন বলতেছে না মামুন ভাইয়ের বাসায় গিয়ে খেলবো। আরেকজন বলতেছে ইব্রাহিম ভাইয়ের এলাকার মাঠ বড়। আরেকজন বলতেছে কুমিল্লা যায় খেলবো। আবার ও বলতেছে কুমিল্লা যাওয়া যাবে না। তার মানে ভাইয়া এক একজন ব্যক্তি এক একজন মতামত দেওয়ার সুযোগ থাকে কোন সংগঠনে? কমিটি সংগঠনে, ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার। এই কমিটি আবার দুই প্রকার, স্থায়ী কমিটি, অস্থায়ী কমিটি। আমি যে কমিটিটার কথা বলছি তোমাদেরকে, একটা খেলার, এটা জাস্ট একদিন, 2 দিন, 3 দিন এটুকু টিকবে, এরপর আর টিকবে না। এটা কোন প্রকৃতির? অস্থায়ী প্রকৃতির। এখন মনে করো তোমার স্কুলে প্রতি বছর ভর্তি নেবে, প্রতি বছর কি নেবে ভাইয়া? ভর্তি নেবে, মেনটেন করবে, কমিটি গঠন করা হয় না? কমিটি গঠন করা হয়। ওই জাতীয় কমিটিগুলো কোন ধরনের কমিটি ভাইয়া? স্থায়ী প্রকৃতির কমিটি, দীর্ঘ সময়ের জন্য যারা থাকবে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। সংগঠনকে অন্যভাবে কি বলা হয়? নিয়মতান্ত্রিক কাঠামো। কি বলা হয় ভাইয়া? নিয়মতান্ত্রিক কাঠামো। নিয়মতান্ত্রিক কেন ভাইয়া? নিয়মতান্ত্রিক কেন? সংগঠনের আওতায় সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে চলে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। আর যদি সংগঠন ছাড়া নেতৃত্ব প্রদান করতে যায়, তাহলে কেউ কারো কথা মানতে চাইবে না। কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি করে। দ্বৈত লাইন কিভাবে সৃষ্টি করে দেখাইছি না ম্যাট্রিক্সে? ম্যাট্রিক্সে দেখাইছি না? দেখাইছি। কমিটি কি দুই প্রকার, স্থায়ী, অস্থায়ী। পড়াইছি না? পড়াইছি। বিশেষায়নের সুবিধা কোন সংগঠনে থাকে না? সরলরৈখিক সংগঠনে। সরলরৈখিক সংগঠন থাকে না, থাকে কোন সংগঠনে? কার্যভিত্তিক, ঠিক আছে ভাইয়া। কার্যভিত্তিক সংগঠনে বিশেষায়নের সুযোগ। বিশেষায়নের সুযোগ মানে কি ভাইয়া? যে কাজ করতেছে ওই কাজে একেবারে দক্ষ, এক্সপার্ট হয়ে যেতে পারে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এবং নিজের কাজের উন্নয়নের বিষয় ভাবতে পারে, কিন্তু সরলরৈখিকে এটা পারে না, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। অধিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয় কোন সংগঠনে? সরলরৈখিক সংগঠনে। এর আরেক নাম হচ্ছে সামরিক সংগঠন। এই সামরিক অভিজ্ঞতাকে ব্যবস্থাপনার কাজে লাগানোর পরামর্শ দেয় হ্যারিংটন এমারসন। এখন ভাইয়া একটা কথা, এই সরলরৈখিক সংগঠন আছে ভাইয়া সবচেয়ে প্রাচীন বা আদি সংগঠন, ঠিক আছে ভাইয়া। আধুনিক হচ্ছে ম্যাট্রিক সংগঠন, পড়াইছি না? পড়াইছি। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন পরিচালিত হয় কোন প্রকৃতির ব্যবস্থাপনায়? গণতান্ত্রিক প্রকৃতির ব্যবস্থাপনায়। কেন ভাইয়া? এই সরলরৈখিক বা প্রধান নির্বাহী সমস্ত ক্ষমতা ভোগ করলেও এই পদস্থ কর্মী থেকে পরামর্শ নেই, পদস্থ কর্মী থেকে শুনে আলাপ আলোচনা করে তারপরে পরামর্শ নিয়ে কাজ করে। তার মানে ভাইয়া পরামর্শ নিয়ে কাজ করে না, গণতান্ত্রিক হবে, ঠিক আছে ভাইয়া। বিশানের সুযোগ থাকে না, সরলরৈখিকে বলছি। সংগঠন কাঠামো পিরামিডের সাথে তুলনা করেছেন কোনস ও ডনেল, এটা পড়েছি না? পড়েছি। এখন বলো, আবারও একবার আলহামদুলিল্লাহ বলো, বুঝলে? বুঝলে একটা আলহামদুলিল্লাহ বলো। জি ভাইয়া। ধারণা অ্যাডাম স্মিথ, সংগঠন এফডব্লিউ টেইলর, নীতি হচ্ছে হেনরি ফেওল। এই কনসেপ্ট তিনটা মনে রাখলে এনাফ, জাস্ট, আর কিছু লাগে না। বিভিন্ন বইয়ে তো বিভিন্ন কথা বলছে, কোন পার্সপেক্টিভ থেকে বলছে জানি না, জানি না। ওনারা এত কিছু বিচার বিবেচনা করে নাই। হয়তোবা ছোট মানুষ, হয়তোবা আমার কথা অনেকে তুড়ি মারতে পারে, কিন্তু আমার সামনে আসুক, আমি বোঝাই দেবো, বুঝাইতে সক্ষম হবে ইনশাল্লাহ। কথা বুঝছো? অনেকে হয়তোবা ছোট মানুষ দেখে নিতে চাইবে না, কিন্তু পরীক্ষার হলে যখন ভুল করবা দেখবা ছোট মরিচের ঝাল বেশি।
আলহামদুলিল্লাহ। বুঝছো যারা আলহামদুলিল্লাহ বলো। ওকে, আমি বিভিন্ন বই থেকে ঘেটেই দিচ্ছি, অথেন্টিক গুলো দিচ্ছি, আমার মাথার চিন্তা ভাবনা দিয়ে দিচ্ছি। আজ এটা পড়া পরে তো লাভ নাই, তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাওয়া পরীক্ষার হলে, দুইটা যদি অপশনে থাকে। বুঝো নাই? তো আমি তো চাই না কেউ কনফিউশনে পড়ো। কর্মী সংগ্রহ কেমন প্রক্রিয়া? কর্মী সংগ্রহ করে কর্মী সংস্থান রয়েছে না ভাইয়া? কর্মী সংস্থান পড়ছি আমরা, কর্মী সংস্থান। এটার ইংরেজি হচ্ছে ভাইয়া পার্সোনাল ম্যানেজমেন্ট। ঠিক আছে ভাইয়া, পার্সোনাল ম্যানেজমেন্ট। এই পার্সোনাল ম্যানেজমেন্ট হচ্ছে ভাইয়া মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আধুনিক নাম। এই মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পূর্ববর্তী নাম। তার মানে আমরা বলতে পারি ভাইয়া মানব সম্পদ ব্যবস্থাপনার বাংলায় পূর্ববর্তী নাম কি? কর্মী সংস্থান। এইটুকু আগে মাথা নাও। এই কর্মী সংস্থান প্রক্রিয়ার 4টি ধাপ রয়েছে। 1 নম্বর কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, তারপর প্রশিক্ষণ। এর মধ্যে কর্মী সংগ্রহ করা হয় না, এটা হচ্ছে একটা ইতিবাচক প্রক্রিয়া। আর নির্বাচন করা হয়, তার মানে কি ভাইয়া সংগৃহীত কর্মী থেকে অনেকে বাদ পড়ে যায়, এটা হচ্ছে একটা নেতিবাচক প্রক্রিয়া। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। এই মানব সম্পদ ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ কি? মানব সম্পদ পরিকল্পনা। মানব সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রথম কাজ মানব সম্পদ পরিকল্পনা। যদি দিয়ে দেবে শেষ কাজ কি? শেষ কাজ কি? সবাই উত্তর করো, শেষ কাজ কি? মানব সম্পদ ব্যবস্থাপনার শেষ কাজ কি? করলে কাজগুলো করলে ভালো, আর ইউজেস্ট ইজ টার্গেট। ঠিক আছে, মাথার ভিতরে সেট করে দিচ্ছি আমি। যেটাই পড়াই না কেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, এটা তো স্পেশালি ডিউর জন্য। কিন্তু আমার বেসিকের ভিতরে অনেক ইনফরমেশন চলে আসবে, যেগুলো থেকে রাবি তো আসবে, গুচ্ছ তো আসবে। ঠিক আছে ভাইয়া? মানব সম্পদ ব্যবস্থাপনার শেষ ধাপ কি? কেউ বলতে পারবা? বলতে পারবা? হুম, সংরক্ষণ বা কর্মী ধরে রাখা। মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। শেষ ধাপ কি ভাইয়া? শেষ ধাপ কি ভাইয়া? সংরক্ষণ। প্রশিক্ষণ হবে না, কি হবে ভাইয়া? সংরক্ষণ বা কর্মী ধরে রাখা। ধরে রাখা। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া? এই মানব সম্পদ ব্যবস্থাপনা প্রক্রিয়া বলছে, এটা একটা প্রক্রিয়া ভাইয়া, বুঝছো? কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, ওগুলোর মধ্যে থেকে একটা প্রক্রিয়া। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। কর্মী সংগ্রহ প্রক্রিয়া শেষ কাজ কোনটি? সুন্দর প্রশ্ন। লস প্রজেক্ট শেখা, সমস্যা নাই। তোমাদেরকে যদি প্রশ্ন করে কর্মী সংস্থান প্রক্রিয়া শেষ ধাপ কোনটি, কর্মী সংস্থান বললে তোমরা দেবে প্রশিক্ষণ। ঠিক আছে, যদিও আধুনিক টার্ম, এটাতে অনেক ঝামেলা আছে। ঠিক আছে ভাইয়া? প্রক্রিয়াতে বিভিন্ন জিনিস রয়েছে, দুইটা মনে রাখবে। আরো অনেক জিনিস রয়েছে, তোমাদের মাথায় পেঁয়াজ রাখতে চাচ্ছি না। হায়ার লেভেলের পড়াশোনা, দুইটা মনে রাখবা শুধু, প্রথমটাই আসে বেশি, তারপরে শেষটা তোমাদেরকে দিচ্ছি। যদি আটকে দেয়, সবাই আটকে যাক, তোমরা না আটকাও। ঠিক আছে ভাইয়া? যদি বলে কর্মী সংস্থান প্রক্রিয়া শেষ ধাপ, কর্মী সংস্থান, কর্মী সংস্থান প্রক্রিয়া শেষ ধাপ হচ্ছে ভাইয়া, এর 4টি ধাপ রয়েছে, আমি লিখে দিই একবারে। সংগ্রহ, কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, 4 নাম্বার হচ্ছে প্রশিক্ষণ। এর ভিতরে ভাইয়া কর্মী সংগ্রহ রয়েছে না? কর্মী সংগ্রহের ভিতরে 3টা জিনিস রয়েছে। 1 নাম্বার হচ্ছে উৎস নির্ধারণ, উৎস নির্ধারণ। 2 নাম্বার হচ্ছে বিভাগীয় রিকোয়েজিশন, বিভাগীয় রিকোয়েজিশন সংগ্রহ। 3 নাম্বার ধাপ কি? 3 নাম্বার ধাপ কি ভাইয়া? বিজ্ঞপ্তি প্রদান, বিজ্ঞপ্তি প্রদান। এখন দেখো ভাইয়া, এই কর্মী সংস্থান কি ভাইয়া? কর্মী সংস্থান
কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কর্মী সংগ্রহ, শেষ ধাপ হচ্ছে প্রশিক্ষণ। কিন্তু যদি বলে কর্মী সংগ্রহ প্রক্রিয়া, কি প্রক্রিয়া ভাইয়া? কর্মী সংগ্রহ প্রক্রিয়া। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে উৎস নির্ধারণ, উৎস নির্ধারণ। শেষ ধাপ কি ভাইয়া? বিজ্ঞপ্তি প্রদান। অনেকবার আসছে এটা। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? বিজ্ঞপ্তি প্রদান। আর কর্মী সংস্থান প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? প্রশিক্ষণ। আই হোপ এইটুকু ক্লিয়ার। হ্যাঁ, এই টপিকে ঝামেলা হয় আমি জানি, ঠিক আছে ভাইয়া? এই টপিক অনেক ঝামেলা হয়, আমিও জানি। কোনটা পারবা কোনটা পারবা না আমার অ্যানালিসিস করা হয়ে গেছে। তোমাদের ঝামেলা হয়েছে তা না, অনেক বড় বড় টিচাররা আছে যারা পড়াইতে গেল দাঁত ভেঙে যায়। কথা বুঝছো? সবাই জানি, সবাই বুঝি কে কিরকম পড়ায় না পড়ায়। ঠিক আছে ভাইয়া? কলেজে রেগুলার ক্লাস করতাম, বুঝছো? এই টপিকে ঝামেলা করছে সবাই, যারাই পড়াইতে আসছে দাঁত ভেঙে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সাক্ষাৎকার গ্রহণ, কর্মী সংস্থান প্রক্রিয়া, নির্বাচন। সাক্ষাৎকার গ্রহণ, নির্বাচন বিগত ইয়ারে আসছে। এই প্রশ্ন মুখস্থ রাখবা ডাইরেক্ট, অনেকগুলো ধাপ রয়েছে ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। পদোন্নতির ভিত্তি কয়টি? এখানে একটু ক্লিয়ার হইও। পদোন্নতির ভিত্তি হচ্ছে তিনটে। এক নম্বর হচ্ছে যোগ্যতা, দুই নম্বর হচ্ছে জ্যেষ্ঠত্ব, তিন নম্বর হচ্ছে যোগ্যতা জ্যেষ্ঠত্ব। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এই যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় কর্পোরেট লেভেলের প্রতিষ্ঠানগুলো, কর্পোরেট লেভেলের বা বড় বড় প্রাইভেট লিমিটেড কোম্পানি বা প্রাইভেট কোম্পানিগুলোতে কাজ দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে। জ্যেষ্ঠত্বের ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে দেওয়া হতো আগে। সরকারি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে দেওয়া হতো। এটা ছিল কবে ভাইয়া? পুরাতন। এখন ইদানিং ভাইয়া যোগ্যতা ও জ্যেষ্ঠত্ব দোনোটা বিবেচনা করা হয় সরকারি প্রতিষ্ঠানে। সরকারি প্রতিষ্ঠানে বর্তমানে যোগ্যতা জ্যেষ্ঠত্ব বিবেচনা করা হয়। ঠিক আছে ভাইয়া? তাহলে অপশনে যদি থাকে ভাইয়া যোগ্যতা জ্যেষ্ঠত্ব, সরকারি প্রতিষ্ঠানে কোন ধরনের পদোন্নতি দেওয়া হবে ভাইয়া? যোগ্যতা ও জ্যেষ্ঠত্ব। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো। সরকারি প্রতিষ্ঠানে পদোন্নতি ভিত্তি কোনটা হবে? এক এক জায়গায় এক এক রকম। এই তো বলে দিলাম ভাইয়া, সুন্দর প্রশ্ন করছো। আগে ছিল ভাইয়া যোগ্য জ্যেষ্ঠত্বের ভিত্তিতে, বয়সের ভিত্তিতে। এখন বয়সও লাগে, যোগ্যতা লাগে, দোনোটার ভিত্তিতে দেয়। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার তো হইছো, এটা ক্লিয়ার হইছো, এটা ক্লিয়ার। কোনটা অ্যান্সার করবা? এটা 3 নম্বরটা, যোগ্যতা জ্যেষ্ঠত্ব। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। পদোন্নতি কন্দনসী, পদোন্নতি, পদোন্নতি, বদলি, শ্রমিক সঙ্গে সুপারিশ, বিভাগীয় কর্মীর সুপারিশ, এই জাতীয় জিনিসগুলো কি ভাইয়া? অভ্যন্তরীণ। এর বাইরে যা আছে বাহ্যিক, দেখলেই বুঝবে এগুলা। কর্মী নির্বাচন করে কোন প্রতিষ্ঠান? সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশন কর্মী নির্বাচন করে। এটা মুখস্থ বিদ্যার প্রশ্ন, তোমার হাতে, তোমার হাতে। তুমি দেখে রাখো, সরকারি কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশন। জোর হলো না, আরো জোরে। সরকারি কর্ম কমিশন। প্রশিক্ষণে কোনটি বাড়ে? দক্ষতা বাড়ে, এটা তোমরা জানো। নির্দেশনা কেমন প্রক্রিয়া? নিম্নগামী আদেশ ও পরামর্শ দান। নির্দেশনার মধ্যে ভাইয়া কি কি রয়েছে? আদেশ রয়েছে, নির্দেশ রয়েছে, তারপরে কর্তৃত্ব, কর্তৃত্ব প্রয়োগ করা রয়েছে। ঠিক আছে ভাইয়া? এখানে বলছে কি ভাইয়া? নিম্নগামী। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক আছে না ভাইয়া? উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক নিম্ন পর্যায়ের ব্যবস্থাপককে এই নির্দেশনাটা দেয়। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বা উচ্চ শ্রেণীর ব্যবস্থাপকরা নিম্ন শ্রেণীর ব্যবস্থাপকদেরকে দেয়। নিম্নগামী প্রক্রিয়া আদেশ ও পরামর্শ দান প্রক্রিয়া। পদমর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্ব কি বলে? আনুষ্ঠানিক নেতৃত্ব। আর পদমর্যাদার বাইরে সৃষ্ট, এই পদমর্যাদা বলতে কি ভাইয়া? একটা কোম্পানি, কোম্পানির প্রধান রয়েছে, প্রধান রয়েছে, এর নিচে রয়েছে ভাইয়া বিভাগীয় প্রধান, বিভাগীয় প্রধান। এই বিভাগীয় প্রধানের নিচে আবার রয়েছে কে ভাইয়া? সুপারভাইজার, সুপারভাইজার। আবার রয়েছে সহকারী সুপারভাইজার এদের নিচে। ঠিক আছে ভাইয়া? মানে একটা আনুষ্ঠানিকতার মধ্যে থাকে, একজনের সাথে একজনের সম্পর্ক আনুষ্ঠানিক বা সাংগঠনিক। ঠিক আছে ভাইয়া? আর পদমর্যাদার বাইরে সৃষ্ট নেতৃত্ব, মনে করো এলাকার মুরব্বী, তাবলিগ জামাতে গেছো না? অনেকে গেছো। তাবলিগ জামাতে যাওয়ার পরে মনে করো 30 জন 40 জন লোক আমিরের কথা শুনতে হয়। ওই নেতৃত্বটা কি ভাইয়া পদমর্যাদা থেকে হয়েছে? টাকা পয়সার কোনো সম্পর্ক আছে? কোনো সংগঠন কাঠামো আছে? না, কিছু নাই।
ওটা অনানুষ্ঠানিক। ঠিক আছে ভাইয়া? এলাকার মুরব্বী, আত্মীয় স্বজন, ভাই বোন, তারপরে ফ্যামিলির মধ্যে থেকে যেই পদমর্যাদাটা তৈরি হয় সেটা হচ্ছে ভাই অনানুষ্ঠানিক নেতৃত্ব। নির্দেশনাকে প্রশ্ন কি বলে? হৃৎপিণ্ড। পড়াইছি পড়াইছি পড়াইছি। কে বলেছেন? মর্শালি ডিমক। পড়াইছি। সশরীরে উপস্থিত থেকে কাজ দেখা, তত্ত্বাবধান। সশরীরে উপস্থিত থাকবে এবং কাজ দেখবে, পরামর্শ দিবে। সশরীরে উপস্থিত থাকে দেখা মানে হচ্ছে তত্ত্বাবধান করা। ঠিক আছে ভাইয়া? এটা করে নিম্ন স্তরের ব্যবস্থাপক। ঠিক আছে ভাইয়া? বা সুপারভাইজার। ঠিক আছে? বা সারি ব্যবস্থাপক। স্বৈরতান্ত্রিক নেত্রীর উন্নত সংস্কার হচ্ছে প্রভুত্বমূলক। এই স্বৈরতান্ত্রিক আরেক নাম থাকতো প্রভুত্বমূলক। এটা দেওয়ার কারণ কি ভাইয়া? এই স্বৈরতান্ত্রিক নেতা যিনি রয়েছেন ভাইয়া, তিনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন নিজে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক। আর কে কি করলো দেখার টাইম নাই। ব্যবসায় লাভ হইলো হোক, লস হইলো হোক, তিনি কর্মীকে কর্মী মনে করে না, কর্মীকে গুরুত্ব দেয় না, কর্মীকে আলোচনায় রাখতে চায় না, সবসময় অবহেলায় রাখতে চায়। তার মানে কি ভাইয়া? নিজেকে বড় কিছু একটা প্রমাণ করতে চায়। সে হচ্ছে প্রভুর মতো আচরণ করে। এগুলো খুব খারাপ জিনিস। ঠিক আছে ভাইয়া? এই ধরনের নেতৃত্বের উন্নত সংস্করণ হচ্ছে পিতৃত্ব সুলভ নেতৃত্ব। পিতৃত্ব সুলভ নেতৃত্বে কি করা হয় ভাইয়া? ক্ষমতা সব নিজের কাছে রেখে দেয়, কিন্তু কাজ করানোর জন্য কর্মীকে ধমক টমক দেয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু করে, ভয়ভীতি দেখে কাজ করে, কিন্তু আবার স্নেহ মমতা দেয়। কিন্তু স্বৈরতান্ত্রিক নেতৃত্বে স্নেহ মমতা বলতে কিছু নাই। কাজ চাই, কাজ কর, না করলে নাই, না করলে চাকরি থেকে বাদ দিয়ে দিন, এভাবে ভয়ভীতি দেখে। ঠিক আছে ভাইয়া? আর এরা কয় ভাই কাজ কর, কাজ করতে হবো, নাহলে কিন্তু প্রতিষ্ঠান চলবো না। ভাইয়া না ভালা, কাজ কর, মাথায় হাত বুলিয়ে দেয়, ভালো না? দেখ আমাদের সম্পর্ক অনেক দিনের, আমরা কাজ না করলে কেমন হয় ক? আবার হঠাৎ হঠাৎ খেপে যায়, তোমার কাজ করতে হয়েছে তুমি কাজ করো না কেন, এরকম খেপা যায়। ঠিক আছে ভাইয়া? আবার বোঝায় আমার রাগ করা ঠিক হয় না। ঠিক আছে? পিতার মতো আদর দিয়ে সোহাগ দিয়ে লালিত পালিত করে কাজ আদায় করে। এটা হচ্ছে পিতৃত্ব সুলভ নেতৃত্ব। এটা কিসের উন্নত সংস্করণ? স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এই পিতৃত্ব সুলভ নেতৃত্বের প্রবক্তাকে এফি ফিডলার। ঠিক আছে ভাইয়া? আর কিছু লাগবে? না। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বা প্রভুত্বমূলক নেতৃত্ব রয়েছে না ভাইয়া, এটা হচ্ছে প্রাচীন দোষে দুষ্ট সংগঠন। প্রাচীন দোষে দুষ্ট। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে? ঠিক আছে। এর বিপরীত সংগঠন কোনটি ভাইয়া? বিপরীত কোনটি? বিপরীত বা সবার নিকট গ্রহণযোগ্য গণতান্ত্রিক। ঠিক আছে ভাইয়া? সবার সাথে পরামর্শ করে, আলোচনা করে এই নেতৃত্ব দেওয়া হয়। আর আরেকটা নেতৃত্ব বাদ পড়ছে, লাগামহীন নেতৃত্ব। কর্মীরা অনেক সুবিধা ভোগ করে, স্বাধীনতা ভোগ করে, সেটা হচ্ছে লাগামহীন নেতৃত্ব। আর লিখলাম না। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। মৌলভিত্তিক নেতৃত্বের প্রবক্তাকে হ্যাপি ফিডলার। এর ভিতর দুইটা জিনিস রয়েছে ভাইয়া। এক নাম্বার হচ্ছে কর্মকেন্দ্রিক, দুই নাম্বার হচ্ছে কর্মী কেন্দ্রিক। এই দুইটা ভালো মতো বোঝো, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই কর্মকেন্দ্রিক নেতৃত্বে কি করে ভাইয়া? কর্মকেন্দ্রিক নেতৃত্বে কর্মকে প্রাধান্য। ঠিক আছে ভাইয়া? আর কর্মী কেন্দ্রিক নেতৃত্বে কি করে ভাইয়া? কর্মীকে প্রাধান্য। তার মানে আমরা বলতে পারি যে নেতৃত্বে কাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কর্মীকে গুরুত্ব দেওয়া হয় না। কাজকে গুরুত্ব দেওয়া হয়, কর্মীকে গুরুত্ব দেওয়া হয় না, সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। আর যে নেতৃত্বে কর্মীকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কাজ পরে, আগে আমার কর্মী, কর্মী বাঁচলে কাজ বাঁচবে, কাজ হবে, সেটা কি ভাইয়া? কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। এই কর্মকেন্দ্রিক নেতৃত্বকে ভাইয়া কাজ আদায় করে, কর্মীর দিকে খেয়াল রাখে না। এই কারণে ভাইয়াকে কার্য কাঠামো নেতৃত্ব বলে, কার্যকাঠামো নেতৃত্ব বলে। আর কর্মী কেন্দ্রিক নেতৃত্ব ভাইয়া কর্মীর প্রতি খুব লয়াল, খুব সহানুভূতিশীল থাকে, এই কারণে এটাকে ভাইয়া সহানুভূতি প্রবণ নেতৃত্ব বলে। ঠিক আছে ভাইয়া? এখান থেকে প্রশ্ন আসলে আটকাবা না ইনশাল্লাহ, এই দুইটা লাইন থেকে আসবে আসলে। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার কিনা এটা একটু বলো। পদোন্নতি দুই প্রকার, ভিত্তি তিন প্রকার। জি ভাইয়া? একটা হচ্ছে উলম্ব পদোন্নতি, একটা হচ্ছে সমান্তরাল পদোন্নতি। পদোন্নতিকে দেখাই দিব, তোমরা যদি বলো পদোন্নতির প্রকার দুইটা একটু দেখাই দিই। তোমরা কি চাও পদোন্নতির প্রকার ভেদটা একটু দেখাই দিই? চাইলে বলতে পারো।
তোমরা চাও না, বুঝতে পারছি। দেখান দেখান ভাইয়া। দেখাবো দেখাবো, দেখাই তাহলে। নোটে চলে যাও, সবাই নোট করি, হ্যাঁ। উলম্ব পদোন্নতি, সমান্তরাল পদোন্নতি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। এই উলম্ব পদোন্নতিতে কি করা হয় ভাইয়া? মনে করো, আগে সমান্তরালটা দেখো। মনে করো উৎপাদন বিভাগ, বিভাগ কোনটা ভাইয়া? উৎপাদন বিভাগ। কোন বিভাগ? উৎপাদন বিভাগ। এই উৎপাদন বিভাগের ভাইয়া ম্যানেজার, সহকারী ম্যানেজার, সহকারী ম্যানেজার ভাইয়া কোন বিভাগে গেল? অন্য একটা বিভাগে, ক্রয় বিভাগে। ক্রয় বিভাগও সেম পদ পাইলো, ক্রয় বিভাগে সেম পদ পাইলো। এটা হচ্ছে ভাইয়া সমান্তরাল। কি ভাইয়া? সমান্তরাল পদোন্নতি। আর উলম্ব পদোন্নতি কোনটি? উলম্ব পদোন্নতি কোনটি ভাইয়া? এই উৎপাদন বিভাগ। উৎপাদন বিভাগ থেকে, উৎপাদন বিভাগ থেকে ভাইয়া সহকারী ম্যানেজার থেকে, সহকারী ম্যানেজার থেকে ডিরেক্ট ম্যানেজার হয়ে গেছে। উৎপাদন বিভাগ হোক বা ভিন্ন বিভাগ হোক, উচ্চ পদ লাভ করছে, এটা হচ্ছে উলম্ব, উলম্ব পদোন্নতি। ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা একটু বলো। এইটুকু ক্লিয়ার কিনা একটু সবাই বলো। বুঝছো ভাইয়া? বুঝছো ভাইয়া? ক্লিয়ার। তার মানে ভাইয়া দুইটা বিভাগের সেম পদে থাকবে, সেটা হচ্ছে ভাইয়া সমান্তরাল। সেম পদে, সেম পদে থাকবে, কিন্তু এক বিভাগ থেকে অন্য বিভাগে যাবে। আর বিভাগ একই রয়েছে, কিন্তু কিন্তু তার পদটা পরিবর্তন হয়েছে। জাস্ট বিভাগ একটা রয়েছে, তার পদটা পরিবর্তন হয়েছে। সেটা কি ভাইয়া? সহকারী ম্যানেজার থেকে ম্যানেজার। সেটা হচ্ছে ভাইয়া উলম্ব পদোন্নতি। আরেকবার দেখাই দিলাম, ঠিক আছে ভাইয়া? দেখাই দিলাম, যাও, এটাও দিয়ে দিলাম। ওকে, হ্যাপি ফিডলার পড়েছি। মাসলো এর মতে পেশনার ভিত্তি কি? মানুষের অভাব বা চাহিদা। এটা একটু মনে রাখবা। পেশনার ভিত্তি কি? মানুষের অভাব বা চাহিদা। মানুষের অভাব বা চাহিদা। সবচেয়ে কার্যকর পেশনা কোনটি? আর্থিক। আর্থিক পেশনা সবচেয়ে কার্যকরী। এই আর্থিক পেশনার মধ্যে আবার সবচেয়ে কার্যকরী কোনটি? আর্থিক পেশনার মধ্যে সবচেয়ে কার্যকরী হচ্ছে ভাইয়া ন্যায্য বেতন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তার মানে মাসলো এর মতে পেশনার ভিত্তি হচ্ছে মানুষের অভাব বা চাহিদা। এর মধ্যে সবচেয়ে কার্যকরী পেশনা হচ্ছে ভাইয়া আর্থিক পেশনা। কোন পেশনা? আর্থিক পেশনা। আর আর্থিক পেশনার মধ্যে সবচেয়ে কার্যকরী ন্যায্য বেতন। ন্যায্য বেতন পাইলে আর কি লাগে? ন্যায্য বেতনে দেয় না, শ্রমিকের টাকা মেরে খেতে চায়, শ্রমিককে কম দিতে চায় সব সময়। এগুলো কেউ করবে না। তোমরা যদি বড় বড় পদে যাও, শ্রমিকের টাকা, শ্রমিকের ঘাম শুকানোর আগে টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? কারণ ওদের ঘামের কারণে তোমার কাজ সম্পাদিত হচ্ছে। আরেকবার তো দিলাম আপু, আমি আরেকবার দেখাচ্ছি ওইটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যাও, নতুন স্লাইড নিলাম, আসো। উলম্ব পদোন্নতি, সমান্তরাল, সমান্তরাল পদোন্নতি। ঠিক আছে ভাইয়া? একটা হচ্ছে সমান্তরাল, একটা হচ্ছে উলম্ব। উলম্ব কি ভাইয়া? মনে করো উৎপাদন বিভাগ, উৎপাদন বিভাগ। এই বিভাগে ভাইয়া একজন লোক ভাইয়া সহকারী ম্যানেজার থেকে, সহকারী ম্যানেজার থেকে ম্যানেজার পদে গেছে, ম্যানেজার পদে গেছে। এটা হচ্ছে বিভাগ সেম, একই বিভাগে উচ্চ পদে উন্নতি হওয়াকে ভাইয়া, উচ্চ পদে উন্নতি হওয়াকে কি বলে ভাইয়া? উলম্ব পদোন্নতি বলে। সমান্তরাল পদোন্নতির ক্ষেত্রে কি ভাইয়া? উৎপাদন বিভাগ থেকে বিক্রয় বিভাগে গেছে, উৎপাদন বিভাগ থেকে
বিক্রয় বিভাগে আছে। ও কি আছে ভাইয়া? ম্যানেজার আছে, ম্যানেজারে আছে, ম্যানেজার ম্যানেজারে আছে, ম্যানেজার ম্যানেজারে আছে, কিন্তু বিভাগ চেঞ্জ করছে। পদ একটাই, পদ একটাই, বিভাগ চেঞ্জ করছে। এটা হচ্ছে সমান্তরাল পদোন্নতি ভাইয়া। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? পি পারফরমেন্স সমান সমান কি? এই সূত্র টুত্র পড়া লাগে না, ঠিক আছে ভাইয়া? রাখলাম না আমি। চাহিদা সোপান তত্ত্ব কে? আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো। আরেকটা আছে টু ফ্যাক্টর থিওরি, ফ্রেডারিক হাজরাবাগ। এক্স তত্ত্বের জনক ডগলাস ম্যাকগ্রেগর, ওয়াই তত্ত্বের জনক ডগলাস ম্যাকগ্রেগর, আর জেড তত্ত্বের জনক উইলিয়াম জে ওচে। এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। চাহিদা সোপান তত্ত্বের প্রথম চাহিদা কোনটি? জৈবিক চাহিদা। এই আব্রাহাম মাসলো নামক বেটা কি করলো ভাইয়া? পাঁচটা জিনিস দিয়েছে। কয়টা জিনিস? পাঁচটা জিনিস দিয়েছে। তার তত্ত্বে পাঁচটা জিনিস দিয়েছে, পাঁচটা চাহিদাকে পাঁচ ভাগে ভাগ করেছে। এক নম্বরে লেখো ভাইয়া জৈবিক চাহিদা। এটা কি দেখা যায়? জৈবিক চাহিদা, জৈবিক চাহিদা। দুই নম্বরে নিরাপত্তা চাহিদা। তিন নম্বরে সামাজিক চাহিদা। চার নম্বরে হচ্ছে ভাইয়া আত্মতৃপ্তি, আত্মতৃপ্তির চাহিদা। পাঁচ নম্বরে হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। জৈবিক চাহিদা, এর মধ্যে রয়েছে ভাইয়া মৌলিক চাহিদাগুলো: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার গুলো হচ্ছে ভাইয়া জৈবিক চাহিদা। নিরাপত্তার চাহিদা, মানুষের বিভিন্ন নিরাপত্তা প্রোটোকলের প্রয়োজন আছে, যাতে অসৎ ব্যক্তিরা মানুষের মানহানি করতে না পারে, অসৎ ব্যক্তিরা মানুষের সম্মান নষ্ট না করতে পারে, অসৎ ব্যক্তিরা মানুষের উপর আক্রমণ করতে না পারে, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে জিম্মি করে রাখতে না পারে। এই ধরনের নিরাপত্তা গুলো মানুষ আশা করতে পারে। এটা হচ্ছে ভাইয়া মানুষের নিরাপত্তার চাহিদা। ঠিক আছে ভাইয়া? কার্যক্ষেত্রের নিরাপত্তা, বাসায় নিরাপত্তা, সমাজের নিরাপত্তা, সব জাতীয় নিরাপত্তা হচ্ছে ভাইয়া মানুষের নিরাপত্তার চাহিদা। তার মানে কি ভাইয়া? নিরাপত্তা জাতীয় জিনিসগুলো। ঠিক আছে ভাইয়া? সামাজিক চাহিদা, এই সামাজিক চাহিদাগুলো কি ভাইয়া? মানুষের ভালোবাসা, সম্মান পাওয়া, তারপরে স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন, যা যা রয়েছে সব কি ভাইয়া ভালোবাসা টাইপের, সব হচ্ছে সামাজিক চাহিদার মধ্যে। আত্মতৃপ্তির চাহিদা, মানুষের যশ, খ্যাতি, সুনাম, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। আর আত্মপ্রতিষ্ঠা, নিজেকে প্রতিষ্ঠা করে রাজনীতির মাধ্যমে, সভা সমাবেশের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কাব্য রচনার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে, এগুলো হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই দুইটা সহজে পূরণ করা যায়, কিন্তু না, দেরি আছে। আর এই দুইটা হচ্ছে ভাইয়া অপূরণীয়। এই চাহিদা দুইটা পূরণ করতে সহজ, এটা একটু কষ্ট। এটা হচ্ছে নিম্ন লেভেলের চাহিদা, আর এটা হচ্ছে অনেক উচ্চ লেভেলের চাহিদা। এটুকুই, আর লাগবে না। 95 না, একটু বলি, তোমরা একটা পোস্ট দেখেছিলাম, পোস্টটা ছিল এরকম যে একটা জিডির ব্যাপারে, একটা শুধু জিডি না, এখানে দুইটা প্রসেস আমরা আগাইছি আইনগত ভাবে। আচ্ছা, কেন আগাইছি একটু বলি। সেটা হচ্ছে কিছু স্টুডেন্ট, একটা 2-3 জন স্টুডেন্ট, তারা একটা গ্রুপ খুলেছিল, তারা অন্য কোনো ব্যাচের শিক্ষার্থী, আমাদের পেইড ব্যাচে পড়ে না, কিন্তু হঠাৎ করে একদিন আমাদের ব্যাচের স্মৃতি বলে যে একটা ব্ল্যাঙ্গেজ ভাড়া খারাপ ভাষা ইনবক্স করে বলে আমাদের টাকা ফেরত দেন। আমি বললাম আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? তখনও বলতে পারে না, বললো যে আমার ক্লাস ভালো লাগে না, আমার টাকা আগে দেন, এগুলো একটা গালি দেয় আমাদেরকে। তো আমরা সব জায়গায় সার্চ করে দেখলাম আমাদের কোনো পেড ব্যাচে নাই এবং কোনো রেকর্ড ওর কাছে নাই। তখন ও দেখলাম অন্য কোনো ব্যাচের শিক্ষার্থী, আমি নাম না বলি, যাই হোক, এটা কোনো ব্যাপার, তার পার্সোনাল ব্যাপার। তখন সেই স্টুডেন্ট কি করলো, সে, এখন দেখো তোমরা একাধিক জায়গায় পড়তে পারো, এটা আমরা কোনোদিন এইসব নিয়ে কোনোদিন বলি না। আমাদের যারা যারা পড়ো, আমাদের দায়িত্ব পড়ো না, আমরা পড়াবো। অন্য কোথাও তোমরা পড়তেছো কিনা আমাদের, তোমাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে ভাইয়া? এটা স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমাদের এখানে বলার পরে, আমাদের বিরুদ্ধে কথা বলার পর, আমরা কমেন্ট হিস্ট্রি চেক করলাম, ও একাধিক জায়গায় আমাদেরকে গালি দিয়েছে, একাধিক স্টুডেন্টদেরকে আমাদের সম্পর্কে খারাপ বলেছে। এবং আমি যে ওকে রিকোয়েস্ট করে বলেছিলাম কল দিতে, ও কি করেছে, এটা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে এগুলা দিয়েছে, দেখ জাহিদ ভাই আমার রিকোয়েস্ট কল আমি দিচ্ছি না। তো সবকিছু এভিডেন্স দিয়ে আমরা যে স্যারের কাছে পড়ে, সেই স্যারকে জানিয়েছিলাম আপনার শিক্ষার্থী এরকম কেন করতেছে। সেই স্যার আমাদেরকে সেই স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করিয়েছেন, কন্ট্যাক্ট করে আমাদের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা আমাদের আইনগত যে প্রসেস, আমাদের একটা জিটি হয়েছে, তার বিরুদ্ধে
বিরুদ্ধে, শুধু তার বিরুদ্ধে না, এরকম যারা অনলাইনে আমাদের উদ্দেশ্যভাবে আমাদের প্রমাণ বাদে আমাদের নাম উল্টাপাল্টা কথা বল তাদের বিরুদ্ধে। এবং একটা মামলা হয়েছে মানহানি, 61 লক্ষ টাকার একটা মামলা হয়েছে, যেই মানহানি মানে আমাদের প্রতিষ্ঠানের যে ব্র্যান্ড ভ্যালু, সেই ব্র্যান্ড ভ্যালুর উপরে কিছু একটা পার্সেন্টেজ, আমি না বলি, সেই পার্সেন্টেজ মূল্য দাঁড়িয়েছে 61 লক্ষ টাকার। সর্বনিম্ন যে মানহানি একটা পার্সেন্টেজ থাকে এরকম, যে একটা প্রতিষ্ঠানে এতটুকু সুনাম নষ্ট হলে একটা রেশিও করে ক্যালকুলেশন করে এতটুকু মামলা হয়েছে। তো এই মামলা হওয়ার পর তখন তাকে আমরা আইনগতভাবে পদক্ষেপ নিয়েছি। তো সর্বশেষ যেটা হয়েছে যে শাহরিয়ার স্যারের সাথে কথা হয়েছে, আর যে স্যারের পেইড ব্যাচে উনি আছেন সেই স্যার কল দিয়েছেন, স্যার কথা বলেছে এবং ওই স্টুডেন্টও কথা বলেছে। কথা বলার সাপেক্ষে আমরা মামলাটা আপাতত স্থগিত রেখেছি, পুলিশ ভেরিফিকেশনের কাজ বাদ রেখেছি। এখন যেটা হবে, যেহেতু তার অ্যাডমিশন, তো তাকে অবজারভেশন রাখা হলো। জিটিটা আমরা কোনোভাবেই তুলবো না, যদি প্রাইম মিনিস্টার এসে বলে আমার জিটি তুলে নিতে, তাও পসিবল না। মামলাটা থাকবে, মামলাটা আমরা আপাতত স্থগিত রাখছি, তার মানে এই না মামলাটা বন্ধ করছি। তো এই জিটির প্রেক্ষিতে যদি ভবিষ্যতে কোনো স্টুডেন্ট উদ্দেশ্য প্রবণ ভাবে আমাদের অপ্রাপ্তিহীন কথা বলে থাকে, আমরা তার বিরুদ্ধে এই জিটির প্রেক্ষিতে আবার পদক্ষেপ নিতে পারবো। কারণ আমরা সম্পূর্ণ ট্যাক্স দিয়ে থাকি। এবং তোমরা যারা পেইড ব্যাচে আছো, দেখো তোমরা যদি কখনো আমাদের সার্ভিস অসন্তুষ্ট হও, আমরা তোমাদেরকে পাশে আছি, হেল্প করো। কিন্তু ধরো তুমি পেইড ব্যাচে পড়ো না, বা কেউ আছে পেইড ব্যাচে পড়ে না, তারপর সে উল্টাপাল্টা কথা বলতেছে, নেগেটিভ আছে, অন্য স্যারের কাছে সুবিধা নেওয়ার জন্য খারাপ বলবে, তখন কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব। থ্যাংক ইউ সো মাচ। এটা তোমাদের কোনো ইফেক্ট করবে না, তোদেরকে জানালাম, তোমার ভালোবাসার মানুষ, কাছের স্টুডেন্ট, তাই। তো পেইড ব্যাচ মাথায় রেখো, যে যদি কখনো তোমাদের কোনো অপ্রতিকার কোনো দেখো আমাদেরকে জানাবা। কারণ মানুষের শত্রু মানুষ, মানুষ যখন ভালো করে তার পিছনে মানুষ লাগে। আমাদের শিক্ষক পিতামাতার সমতুল্য, আমাদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব তোমাদের, এবং আমাদেরকে শ্রদ্ধা করার দায়িত্ব তোমাদের। ভালো থেকো, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে রাত্রে আমার সাথে ক্লাসে। আজানটা একটু শেষ হোক, আর 15 মিনিটের মতো লাগতে পারে, তারপরে ছেড়ে দিচ্ছি। আর কয়টা আছে দেখি, 75-এর 95, এটা পড়াবো না। সূত্র 96 থেকে কয়টা দেখো, 96 থেকে 110, তার মানে 15টা আছে। 15-20 মিনিট লাগবে, ঠিক আছে। ভাই ডাকছেন? ওকে, আজান শেষ হয়ে গিয়েছে, 15 মিনিটের মতো লাগবে আমার, তারপর তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। পিডিএফ দেওয়া শেষ। নেক্সট ক্লাসে একটা আকর্ষণীয় জিনিস রয়েছে, হিডেন থাকুক, আগ্রহ থাকবে সবার। যোগাযোগ প্রক্রিয়ার প্রথম উপাদান হচ্ছে প্রেরক। শেষ উপাদান কি ভাইয়া? শেষ উপাদান হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক বা বাংলা থাকবে ফলাবর্তন, ঠিক আছে। আর কিছু লাগবে? লাগবে না। দেখো, ফলাবর্তন প্রক্রিয়ায় কোন ধরনের যোগাযোগ ঘটে? দ্বিমুখী যোগাযোগ। ফিডব্যাক দেয়, একজন বলে আরেকজন উত্তর দেয়, প্রতি উত্তর দেয়, তার মানে কি ভাইয়া? দ্বিমুখী যোগাযোগ না? প্রেরক কি করলো ভাইয়া? সংবাদ পাঠালো। আর ফলাবর্তন প্রক্রিয়া কি করলো ভাইয়া? ফলাবর্তন বা ফিডব্যাক দিল। একজনের সাথে আরেকজনের কথা হইলো না ভাইয়া? এটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। জেব্রা ক্রসিং এর মাধ্যমে চলাচল কোন ধরনের যোগাযোগ? শব্দ ছাড়া কোনো চলাচল করবে। কোন আওয়াজ আছে? কোন সাউন্ড আছে? সাউন্ড নাই, শব্দ বহির্ভূত, ঠিক আছে ভাইয়া? এগুলো একটু কমন সেন্স জাতীয়, ঠিক আছে ভাইয়া? মৌখিক যোগাযোগ, লিখিত যোগাযোগ এবং শব্দ বহির্ভূত যোগাযোগ, এই 3 ধরনের যোগাযোগ পাওয়া যায়, ঠিক আছে ভাইয়া? এগুলো দেখলে বুঝবা তোমরা। সমতা তত্ত্বের জনককে? জেস্টাস অ্যাডামস, ঠিক আছে, ঠিক আছে। দলীয় ঐক্য ও প্রচেষ্টা জোরদার করণে সমন্বয়। দলীয় ঐক্য, প্রচেষ্টা বা সংহতি জোরদার করণের কাজ করে কি ভাইয়া? এই সমন্বয়। এই সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য দলীয় প্রচেষ্টা সংহতকরণ, ঠিক আছে, ঠিক আছে। এই একটা লাইনে পাবা, দলীয় প্রচেষ্টা সংহতকরণ, আসার মতো। পরবর্তী পরিকল্পনা ভিত্তি নিয়ন্ত্রণ, তোমরা সবাই জানো, সবাই জানো, সবাই জানো। প্রথম কাজ কোনটি? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আদর্শমান। আদর্শমান জানো। শেষ ধাপ কোনটি? সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। জানো না ভাইয়া? সর্বশেষ ধাপ পাইছি।
প্রকৃত কার্যফল মাইনাস আদর্শ মান, এটাও একটু ইম্পর্টেন্ট। বিচ্যুতি হবে, কি হবে ভাইয়া? বিচ্যুতি। প্রকৃত কার্যফল থেকে আদর্শ মান বাদ দিলে কি হবে ভাইয়া? বিচ্যুতি। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। মনে করো 100 একক পণ্য উৎপাদন করার কথা ছিল, বছর শেষে দেখো 80 একক হয়েছে, 20 একক কি? বিচ্যুতি বা ঘাটতি। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এই সংশোধনমূলক ব্যবস্থা কিভাবে বাস্তবে রূপান্তরিত হয়? পরবর্তী পরিকল্পনার মাধ্যমে। পরবর্তী পরিকল্পনা। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের প্রথম ধাপ কোনটি ভাইয়া? আদর্শ মান। তার মানে ভাইয়া, তার মানে কি ভাইয়া, এক্ষেত্রে আদর্শ মানটা কি ভাইয়া? মাথা দিয়ে চিন্তা ভাবনা করা হয় না, একটা মান নির্ধারণ করা, মান ফিক্সড করা হয়। এই মানটা ফিক্সড করলাম, এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা দেখা, এটা আরেকটা পরিকল্পনা ভাইয়া। তার মানে কি ভাইয়া? পরবর্তী পরিকল্পনার মাধ্যমে সংশোধনমূলক ব্যবস্থা বাস্তবে রূপান্তরিত হয়। জ্ঞান চার্ট, জ্ঞান চার্টের উদ্ভাবক কে? এইচ.এল. গ্যান্ট, মুখস্থ বিদ্যার পড়া। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ঠিক আছে, তোমাদেরকে একটা চার্ট দিব, আমি স্লাইড বানাবো, একটা চার্ট দিব, স্পেশাল একটা চার্ট পাবা, সেখানে আমার সব শর্ট টেকনিক গুলো পাবা, ভাইয়ার টেকনিক গুলো পাবা, এবং সব জনক যা আছে কিভাবে মনে রাখা যায় এই জাতীয় জিনিসগুলো পাবা। কোন নিয়ন্ত্রণ কৌশল ক্ষেত্রে লাভ ক্ষতি শূন্য, এটা পড়তে পড়তে যারা পড়েন তারাও জানে। সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ঠিক আছে, লাভ ক্ষতি সমান হয় বা আয় ব্যয় শূন্য হয়। ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ সবচেয়ে বেশি উপযোগী কোন জাতীয় প্রতিষ্ঠানের জন্য? উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। মুখস্থ বিদ্যার প্রশ্ন এটা। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ঠিক আছে। তারপর লিজের পূর্ণরূপ কি? লিস্ট কস্ট, এস্টিমেটিং এন্ড শিডিউলিং। লিস্ট কস্ট, এল হচ্ছে ভাইয়া লিস্ট কস্ট, এবার মনে রাখবা। ই তো হচ্ছে এস্টিমেটিং, তারপরে এস হচ্ছে শিডিউলিং। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। অনেকে বলছিল হুবহু প্যারাগনের বই থেকে কপি, কালকে কমেন্ট করছিলাম মনে আছে, লিখে দিয়েছি আমরা, প্যারাগন জয় কলিসি ইউনিট রিটেন বুক। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, সহায়তা নিতে পারে, স্বাভাবিক। রিটেন নিয়ে যে ভয়টা, ওইটা কি গেছে? আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও, রিটেন নিয়ে যে ভয়টা, সেটা কি গেছে? যাদের ভয় চলে গিয়েছে, ভয় কেটে গিয়েছে রিটেন নিয়ে, ক্লাস শেষ প্রায়, 15 মিনিট লাগে নাই, বোঝানোর তেমন কিছু ছিল না, কথা বুঝছো? যেগুলো বোঝানো ছিল সেগুলো বুঝাইছি, আসার মতো যেগুলা। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ লিখতে পারো না যাদের ভয় চলে গিয়েছে? যে এখন বাকিটা তোমার হাতে, তুমি কতটুকু পারফরমেন্স করতে পারবা পরীক্ষার হলে গিয়ে, তোমার হাতে সব। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বিলিভ মি, যারা রেগুলার ক্লাস করতেছে না ম্যানেজমেন্টের, ম্যানেজমেন্ট না খালি যে কোনো ক্লাসে করতেছ, অনেকে ম্যানেজমেন্ট মার্কেটিং পেন্ডিং এ রাখছে, ম্যানেজমেন্ট, তারপর মার্কেটিং, তারপরে বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার, এটাও পড়ে না অনেকে। 4টার মতো প্রশ্ন আসবে এখান থেকে, দেখিও 3টা থেকে 4টার মতো প্রশ্ন ফার্স্ট পেপার থেকে আসবে। সমস্যা নেই তোমার ক্ষেত্রে আপু, সৃজা ডে, সমস্যা নেই, ঠিক আছে ক্লিয়ার। যারা রেগুলার ক্লাসগুলো করো, ম্যানেজমেন্টে ইনশাল্লাহ আটকাবা না, ইনশাল্লাহ আটকাবা না, ফুল মার্কস আল্লাহ যদি বাঁচায়। ঢাবির 20-এর মধ্যে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 18 তুলবো আমি, অ্যাটলিস্ট, সর্বনিম্ন 18, সর্বোচ্চ 20, 18-20 ছাড়া কোনো কথা নাই। এইচএসসি তে পড়াবো আমি, 3টা ক্যাটাগরি স্টুডেন্ট নেব, এক ক্যাটাগরি স্টুডেন্ট পাবে 85, এক ক্যাটাগরি পাবে 90, এক ক্যাটাগরি পাবে 95, 100 দিলাম না আমি কাউকে। সবচাইতে লো বাজেটের স্টুডেন্ট যারা, তারা 85 পেতে হবে,
আর একটু নিম্নমান উচ্চ মানের যারা তারা 90 পেতে হবে, আর টপ লেভেলের যারা আছে তাদেরকে কমপক্ষে 95 পেতে হবে। টার্গেট ফিক্সড করে দেব, আর পাওয়াটা সহজ। এটা পরীক্ষার হলে গিয়ে প্রমাণ পেয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আর বেশিক্ষণ নয়, আজকে এখানে শেষ করছি। সবাই নামাজ পড়ে নেবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবে আমার জন্য।